জি ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্লাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আপনি কি আমরা সবাই শুক্রবার একটু আনমিউট করে রাখবেন যাতে কোনো প্রবলেম না হয়। হ্যালো, হ্যালো, জি আপনারা কি ম্যাডাম, আমাকে আপনি শুনতে পাচ্ছেন? কন্টিনিউ করেন, ম্যাডাম কাইন্ডলি আপনি জানাবেন। কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের কিছু সময় দিবেন যাতে সকলেই যুক্ত হতে পারি আমরা ক্লাসটিতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু হয়ে যাবে। তো আমি আমার হ্যালো, হ্যালো, কাইন্ডলি একটু রেসপন্স করবেন আপনারা যাতে আমি জি, বুঝতে আপনাকে পারি আমরা যে আপনারা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন ম্যাম, আমাকে। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। ওকে ওকে। আমরা আমার আমি আমার পরিচয়টি শেয়ার করছি আপনাদের সাথে। আমি তানিয়া আক্তার। ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমি কর্মরত আছি। তো আপনারা আমাকে ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সটির ইনচার্জ হিসেবে পেয়ে যাবেন। আর আমাদের এই কোর্সের ট্রেনার হিসেবে আছেন ইরফানুল হক স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। না, খুব আস্তে শোনা যাচ্ছে। স্যার, আপনি আপনার ক্লাসটি স্যার, স্যার আপনি শুরু আপনার করতে পারেন। ক্লাসটি স্যার শুরু করতে পারেন। আশা করি আপনারা সবাই আশা ধৈর্য করি ধরে আপনারা ক্লাসটি সবাই ধৈর্য ধরে ক্লাসটি খুব আস্তে শোনা যাচ্ছে একদম। ধন্যবাদ তানিয়া ম্যাম আপনাকে। আহ, আসসালামু মানে আলাইকুম বুঝাই সবাইকে। যাচ্ছে না, একটু কাইন্ডলি কি জোরে করা যায়? জি, আসসালামু আলাইকুম। এখন আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে আছি আমি ইরফানুল হক, এই কোর্সের ট্রেনার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্লাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজমেন্ট। আমাদের এই কোর্স 1 মাস মেয়াদী কোর্সে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আপনারা যে এই জার্নিতে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, এই আশা করি ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা এই ক্লাসে আলোচনা করব যে এই কোর্সে আমরা কি কি শেখানো হবে, কি কি পদ্ধতি, একটা ক্লিয়ার রোড ম্যাপ আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে এই কোর্স করে আমরা কি শিখবো, কোথা থেকে স্টার্ট করা হবে। দেখেন, ম্যাক্সিমাম যখন আমরা এখানে আপনারা যারা এসেছেন আপনাদের একটা অবশ্যই পারপাস রয়েছে, যে কেউ হয়তো বা ইম্পোর্ট করতে চাচ্ছেন, কেউ হয়তো বা এক্সপোর্ট করতে চাচ্ছেন, কেউ হয়তো বা কমার্শিয়াল সেক্টরে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন, অথবা আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে যে অলরেডি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতেছেন, কিন্তু এই কাজটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আপনাদের এই কোর্সে আসা। হয়তোবা কেউ কমার্শিয়াল ডিপার্টমেন্ট অলরেডি জব করতেছেন, আরো বেশি নলেজ গেদার করার জন্য আপনাদের হয়তোবা এই কোর্সে আসা। তাহলে আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে 1 মাসের মধ্যে আমরা কি কি শিখবো, কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই জন্য আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আপনাদেরকে সম্পূর্ণ একটা রোড ম্যাপ দিব, যে আমরা আমাদের এই 1 মাসের যাত্রাপথে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলো কেন ইম্পর্টেন্ট। আমরা যদি এজ এ ইম্পোর্টার হই অথবা এজ এ এক্সপোর্টার, অথবা আমরা যদি ইন্টেন্ডিং বিজনেস স্টার্ট করতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের কি কেন পারপাস, মানে কেন এটা প্রয়োজনীয়, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা ক্লাস ওরিয়েন্টেশন করার পূর্বেই প্রথমে আমি আমার সংক্ষিপ্ত আপনাদেরকে পরিচয় দিচ্ছি। আপনারা স্ক্রিনে আমার ছবি দেখতে পাচ্ছেন হয়তোবা। আমি ইরফানুল হক, বর্তমানে আমি ইউএসএ বেসড একটি অর্গানাইজেশন, এফপিও ওয়ার্ল্ড ওয়াইড, এটা শিকাগোতে হেড অফিস। আমি বাংলাদেশে কান্ট্রি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছি। তাছাড়া আমার একটি প্রতিষ্ঠান রয়েছে বাই H3 ইন্টারন্যাশনাল, যেটা আমরা ইউএসএ তে ডেনিম প্যান্ট এক্সপোর্ট করে থাকি। আমি আরেকটা প্রতিষ্ঠান, হ্যালো। এ হচ্ছে আমার প্রতিষ্ঠানিক, এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ডাবল MBA। শামিম আছো? আপনাদের কাছে বাইরে কে একটা আছে রিকোয়েস্ট দিকে এসো। থাকবে, আপনারা যখন স্যার লাইনে আপনি এসেছেন ওনাকে আপনারা মিউট। নিজ দায়িত্বে, আপনারা নিজ দায়িত্বে আমাকে যাতে মিউট করতে না হয়, আপনারা নিজ দায়িত্বে যেহেতু অনলাইন ক্লাসে আসছেন, নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। যার কোনো কোশ্চেন থাকবে আপনারা আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন। ইভেন আপনারা আমাকে চ্যাট বক্সে মেসেজও দিতে পারেন। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আমার ডাবল MBA করা, ইন্টারন্যাশনাল ট্রেডে আমার স্পেশালিস্ট, এবং আমি ডাবল অনার্সও আমার রয়েছে। তো যদি আমার প্রফেশনাল যদি এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি, 2014 সালে আমি ইন্টারন্যাশনাল ট্রেডে ইনভলভ হই গোল্ডেন গ্রুপ থেকে। সেখানে প্রথমে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলাম।
প্রথম 6 মাস আমাকে অ্যাকাউন্টিং এ রাখা হয়েছিল, পরবর্তীতে আমার এমডি আমাকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে ট্রান্সফার করেন। আশা করি আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। যদি কোনো প্রবলেম থাকে চ্যাট বক্সে আমাকে দিবেন, মেসেজ দিবেন। তো আমি গোল্ডেন গ্রুপে স্টার্ট করি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। 6 মাস পর আমাকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে দেওয়া হয়। কমার্শিয়াল ডিপার্টমেন্টে আমাকে পাঠানোর পরে আমি যে সেখানে যে প্রবলেমটা ফেস করি, ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে স্টার্ট করতে হয়, কোথায় থেকে স্টার্ট করতে হয়, সবকিছু আমার কাছে কোনো কিছু ক্লিয়ার ছিল না। মানে আমি একটা ট্রাবলের মধ্যে পড়ি, যে সবকিছু অগোছালো ছিল, যে বিষয়টা কিভাবে চ্যানেলটা কাজ করে, এজ এ ইম্পোর্টার আমাদের কি কি রেসপন্সিবিলিটি, বিভিন্ন ডকুমেন্টস গুলো আমার কাছে আসতো, বিল অফ লেডিং, ইনভয়েস, পেকিং লিস্ট, এলসি আসতো, কিন্তু এটা পারপাস গুলো, এটা কিভাবে কাজ করা হয়, এগুলা আমার বুঝতে প্রবলেম হতো। যাই হোক, বিভিন্ন দীর্ঘ বছর কাজ করার পরে পরবর্তীতে আমার এই বিষয়গুলো, অনেক কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। পরবর্তীতে আমি সেভয় আইসক্রিম, আপনারা নাম শুনেছেন, সেভয় আইসক্রিম সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার হিসেবে আমি সেখানে প্রায় 5 বছর কর্মরত ছিলাম। এবং গোল্ডেন গ্রুপ এবং সেভয় আইসক্রিমে থাকাকালীন সময় আমি প্রায় 18 থেকে 20টা কান্ট্রির সাথে ইন্টারন্যাশনাল ট্রেডে যুক্ত হই। তার মধ্যে চায়না, রাশিয়া, ইউএসএ, বেলজিয়াম, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান। তো এই বিভিন্ন কান্ট্রির সাথে আমি ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে জড়িত হই এবং আমার দীর্ঘ 12 বছরের এই ট্রেডে এক্সপিরিয়েন্স রয়েছে। তাছাড়া আমি ইম্পোর্ট এক্সপোর্টের ট্রেনিং করে থাকি এবং কনসালটেন্সি করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে। এই ট্রেডকে আপনাদের সামনে উপস্থিত হওয়া বা এই কোর্সের আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে আপনার সামনে এই যে কোর্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার অন্যতম একটা গুরুত্ব হচ্ছে যে আমি এই ট্রেডকে ভালোবাসি। এই ট্রেড হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট। এটাতে আমি এক্সট্রা ইন্টারেস্ট ফিল করি। এই ট্রেডটাকে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চেয়ে আমি এই ট্রেডটাতে আমার ভালোবাসা, আমার দুর্বলতা অনেক বেশি। এই কারণে আমি এই ট্রেডে আপনাদের যখন আমি ট্রেনিং প্রোভাইড করি, আমি এই ট্রেডে নিজেই যে কর্মরত রয়েছে, আমার প্রতিষ্ঠান রয়েছে, এখানে আমি কমার্শিয়াল সাইটগুলো আমি নিজেই দেখি। তো এইটার সাথে কানেক্টিভিটির কারণে হিউজ নলেজ গ্যাদার হয়। আমার পার্সোনাল বেনিফিট হয়, আমার ট্রেনার যারা আমাদের থেকে যারা ট্রেনিং নেয়, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে, যারা স্টুডেন্টের ফিডব্যাক আমরা পেয়েছি, মাশাল্লাহ আমার বিভিন্ন স্টুডেন্ট তারা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ট্রেড অলরেডি স্টার্ট করেছেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এই লিঙ্কে যারা আছেন এখানে আপনারা কোর্স করবেন। আপনাদেরকে যারা আপনারা অলরেডি এডমিশন নিয়েছেন, অনেকেই হয়তো বা এখানে গেস্ট হিসেবে অনেকেই এড হয়েছেন। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, আপনারা যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন রেজিস্ট্রেশন করবেন। তবে আমি এখনই বলতেছি না আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনারা কোর্সের আজকে ওরিয়েন্টেশন ক্লাস দেখেন, এটা দেখেন, তারপর দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে এই কোর্সে আমাদের জন্য করা ঠিক হবে কি ঠিক হবে না। আর যারা অলরেডি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে আমি স্বাগত জানাই যে আপনারা একটা জার্নিতে এড হয়েছেন। যে আশা করি ইনশাল্লাহ আজকে আপনারা যে পর্যায়ে অবস্থান করতেছেন, 1 মাস পরে আপনারা নিজেরাই নিজেদেরকে এভালুয়েট করবেন যে আমরা কোথায় চলে আসছি। তো যাই হোক, আপনারা সবাই আশা করি যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। মাঝে মধ্যে আমাকে রেসপন্স করবেন। যদি কোনো আমাকে শুনতে কোনো প্রবলেম হয়, স্ক্রিন যদি দেখতে প্রবলেম হয়, আমাকে অবশ্যই রেসপন্স করবেন। তাহলে আপনাদেরকে আমি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে স্টার্ট করার পূর্বে একটা গল্প বলবো। কাইন্ডলি আপনারা গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমাদের শর্ট টাইম, আমরা খুব 1 মাসের কোর্স নিয়ে আসছি। আমি আমার কোর্সে আপনাদেরকে নিশ্চয়তা দিব যে কোনো এক্সট্রা কোনো টপিক কোর্সের বাইরে কোনো আলোচনা করব না, কোর্স রিলেটেড থাকবো। কিন্তু যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তাই আমি আপনাদের সাথে একটু একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে মিস্টার রিয়াজউদ্দিনের। মিস্টার রিয়াজউদ্দিন হচ্ছেন একজন কসমেটিক্স বিক্রেতা। ওনার একটা শপ রয়েছে, উনি কসমেটিক্স প্রোডাক্ট গুলো বিক্রি করেন। তো একদিন ওনার কাছে একজন কাস্টমার আসলো, তাকে জিজ্ঞেস করলো যে ওনার কাছে কোনো থাইল্যান্ড বা কোরিয়ান কোনো কসমেটিক্স রয়েছে কিনা। তো মিস্টার রিয়াজউদ্দিন তিনি জানতেন যে বাংলাদেশে কোরিয়ান, থাইল্যান্ড এইসব কান্ট্রির কসমেটিক্স প্রোডাক্টগুলো ডিমান্ড অনেক বেশি। উনি জানতেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো যে বিক্রি করা হয়, এগুলো দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট থাকে এবং এগুলোর প্রাইসও অতিরিক্ত চার্জ করা হয়। কারণ মিস্টার রিয়াজউদ্দিন ওনাকে প্রোডাক্টটা দিতে পারেন না, ওই সময় ওনার কাছে অ্যাভেলেবেল ছিল না। ওই কাস্টমার তাকে এনশিওর করলেন যে মিস্টার রিয়াজউদ্দিন যদি তাকে রেগুলার 100% অরিজিনাল কোরিয়ান এবং থাইল্যান্ডের কসমেটিক্স গুলো যদি দিতে পারেন, তাহলে তিনি তার রেগুলার কাস্টমার হয়ে যাবেন এবং তার প্রোডাক্ট গুলো অন্যান্য মার্কেটে তিনি প্রমোট করবেন। মিস্টার রিয়াজউদ্দিন ভাবলেন যে যেহেতু বাংলাদেশে এই প্রোডাক্ট গুলোর ডিমান্ড অনেক বেশি, কিন্তু
ফেক এবং ডুপ্লিকেট প্রোডাক্টগুলো পাওয়া যায়। তিনি ভাবলেন যে আমি যদি নিজেই ইম্পোর্টার হতাম, নিজেই প্রোডাক্টগুলো নিজেই ইম্পোর্ট করে যদি আমি বাংলাদেশের মার্কেটে বিক্রয় করতাম, তাহলে আমি ইন্টারন্যাশনাল ট্রেডে অন্তর্ভুক্ত হতে পারতাম এবং আমার বিজনেসকে আরো প্রসারিত করতে পারতাম। তাহলে মিস্টার রিয়াজউদ্দিনের এই চিন্তা ওনার মাথায় ঘুরতে থাকলো। তিনি ভাবলেন যে আমি নিজেই নিজের বিজনেস স্টার্ট করব, আমি নিজেই ইম্পোর্টার হব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একজন রেসপন্স করেন প্লিজ। জি জি জি, কন্টিনিউ করেন। জি, তাহলে আপনারা গল্পটা খেয়াল রাখবেন। তাহলে মিস্টার রিয়াজউদ্দিন এবার ভাবলেন তিনি ইম্পোর্টার হবেন, তিনি নিজেই নিজের প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করবেন। তাহলে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ট্রাই করতে লাগলেন যে কিভাবে পণ্যগুলো ইম্পোর্ট করা হয়, কিভাবে সোর্সিং করা হয়, কিভাবে একজন বাইরেকে খুঁজে বের করতে হয়, একজন সাপ্লায়ারকে খুঁজে বের করতে হয়, এগুলোর ব্যাপারে তিনি জানার চেষ্টা করলেন। তিনি যে ট্রাই করলেন যে কিভাবে নিজে নিজে ইম্পোর্ট করা যায়। তারপরে তিনি জানতে পারলেন যে আলিবাবা.কম একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে অসংখ্য বায়ার সাপ্লায়ার রয়েছে। এই আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেদের প্রোডাক্টগুলো আমরা নিজেই ইম্পোর্ট করতে পারি। তাহলে মিস্টার রিয়াজউদ্দিন কি করলেন, আলিবাবা.কম এর মাধ্যমে একজন সাপ্লায়ারকে খুঁজে বের করলেন যিনি কসমেটিক্স প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকেন। তিনি তার সাথে ডিল করলেন এবং একজন যে সাপ্লায়ার, তাকে খুব ভালো একটা অফার দিলেন যে লিমিটেড টাইম অফার রয়েছে। তিনি যদি এই অর্ডার কনফার্ম করেন তাহলে তাকে খুব ভালো একটা প্রাইস অফার দেওয়া হবে, তবে মিনিমাম তাকে $5,000 পণ্য নিতে হবে। তো মিস্টার রিয়াজউদ্দিন দেখলেন যে প্রোডাক্টটা তিনি অর্ডার করতে চাচ্ছেন এটা বাংলাদেশে খুব ভালো ভালো ডিমান্ড রয়েছে এবং প্রোডাক্টটার মার্কেট ভ্যালু ভালো। তাহলে তিনি দেখলেন যে প্রফিট মার্জিন ভালো করা যাবে এবং খুব ভালো একটা অফার পেয়েছেন। তিনি $5,000 অর্ডার কনফার্ম করলেন এবং $5,000 তাকে পাঠিয়ে দিলেন। তাই এই হলো মিস্টার রিয়াজউদ্দিনের ইন্টারন্যাশনাল ট্রেডের যাত্রা স্টার্ট হলো। তিনি ডিল কনফার্ম করলেন এবং $5,000 সাপ্লায়ারকে পাঠিয়ে দিলেন। তারপর 15 দিন, প্রায় 15 দিনের পরে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকায় তার প্রোডাক্টগুলো চলে আসছে। মিস্টার রিয়াজউদ্দিন যখন ওই প্রোডাক্টগুলো রিলিজ করতে গেলেন তখন তিনি জানতে পারলেন যে কিছু প্রবলেমের বিষয়। এখন গল্পের টুইস্টটা আপনারা একটু খেয়াল করবেন, গল্পের টুইস্টটা কোথায়। মিস্টার রিয়াজউদ্দিন যখন এয়ারপোর্টে গেলেন পণ্যটা রিলিজ করার জন্য, তিনি জানতে পারলেন যে পণ্য শুধু এভাবে রিলিজ করা হয় না, অনেকগুলো ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। সেই ডকুমেন্টেশনের কোনো নলেজ মিস্টার রিয়াজউদ্দিন ছিল না, বিধায় তিনি সেই ডকুমেন্টসগুলো প্রি কালেক্ট করেন নাই। অনেকগুলো লাইসেন্সের রিকোয়ারমেন্ট থাকে, তিনি জানতেন না যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করার জন্য কি কি লাইসেন্সের প্রয়োজন হয়, এজ এ ইম্পোর্টার কি কি লাইসেন্স আমাকে থাকতে হবে, তার এই বিষয়ে কোনো নলেজ ছিল না। তাহলে যেহেতু ওনার ডকুমেন্টস প্রিপেয়ার ছিল না, একটা হচ্ছে ডকুমেন্টস আর একটা হচ্ছে লাইসেন্সিং, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ডকুমেন্টস হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস, যেমন ইনভয়েস, প্যাকিং লিস্ট, অর্থাৎ ইম্পোর্টার এবং এক্সপোর্টার নিজেদের মধ্যে যে ডকুমেন্টসগুলো আদান প্রদান করে সেগুলো হচ্ছে ডকুমেন্টস। আর লাইসেন্স হচ্ছে গভর্নমেন্ট থেকে পারমিশন একটা নেওয়া, যে আমি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার ক্ষেত্রে অথবা এক্সপোর্টার হওয়ার জন্য বিভিন্ন লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, যে ইম্পোর্টার হতে গেলে অথবা এক্সপোর্টার হতে গেলে অথবা ইন্ডেন্টিং বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের কি কি লাইসেন্সের প্রয়োজন হয়। যাই হোক, মিস্টার রিয়াজউদ্দিনের ওই লাইসেন্সিং এর ব্যাপারে কোনো নলেজ ছিল না, ওনার লাইসেন্স ছিল না, ওনার ডকুমেন্টস গুলো ছিল না। তো উনি রাইট টাইমে ওনার প্রোডাক্ট যেটা চলে আসছিল ওইগুলো রিলিজ করতে পারছিলেন না। রাইট টাইমে রিলিজ করতে না পারার কারণে এখন ওনার ড্যামারেজ চার্জ স্টার্ট হলো। সেকেন্ড কথা আসলো, যেহেতু একটা ওনার ডকুমেন্টেশন লাইসেন্সের নলেজ ছিল না, অন্যদিকে ওনার ড্যামারেজ, পোর্ট ড্যামারেজ অথবা কাস্টমস পোর্ট ড্যামারেজ, শিপিং লাইন ড্যামারেজ চার্জের ব্যাপারে ওনার কোনো কোনো ধারণা ছিল না। অর্থাৎ এখানে এয়ারলাইন্স গুলো তাকে ড্যামারেজ করতেছে, আপনি প্রোডাক্ট গুলো ক্লিয়ার করেন, পোর্ট অথরিটি ড্যামারেজ করতেছে যে আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট গুলো ক্লিয়ার করেন। উনি প্রোডাক্ট গুলো ক্লিয়ার করতে পারতেছিল না কেন, রিলিজ করতে পারতেছিল না কেন? কারণ ওনার ডকুমেন্টস গুলা, লাইসেন্স গুলা রেডি ছিল না। যাই হোক, এই প্রবলেম ফেস করতেছিলেন উনি। তো ইতিমধ্যে উনি জানতে পারলেন, কাস্টমস কর্মকর্তা যখন দেখলেন তার প্রোডাক্টকে ইন্সপেকশন করলেন, ইন্সপেকশন করে উনি দেখতে পারলেন মিস্টার রিয়াজউদ্দিন যে প্রোডাক্টটা ইম্পোর্ট করেছেন, সেকেন্ড টুইস্ট গল্পের, তিনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করেছেন ওই প্রোডাক্টটা ডুপ্লিকেট, অর্থাৎ ডুপ্লিকেট প্রোডাক্ট তাকে সাপ্লাই করা হয়েছে এবং এবং ডুপ্লিকেট প্রোডাক্ট তাকে সাপ্লাই করা হলো এবং তিনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করেছেন তার গায়ে যে লেভেলটা লাগানো সেটাও নকল। এবং কাস্টমস কর্মকর্তা তদন্ত করে দেখলেন মিস্টার রিয়াজউদ্দিন $5,000 যেটা পাঠিয়েছেন সাপ্লায়ারকে, যে প্রোডাক্ট তিনি ক্রয় করেছেন তার সর্বোচ্চ মার্কেট ভ্যালু $2,000 বেশি হবে না। এইবার দেখেন কি প্রবলেম। এক তো মিস্টার রিয়াজউদ্দিন তার প্রোডাক্টের $5,000 পাঠিয়ে দিলেন ক্যাশ টাকা, দ্বিতীয় হচ্ছে যে উনি প্রোডাক্টটা রিলিজ করতে পারতেছেন না, তৃতীয় হচ্ছে ওনার ডেমারেজ চার্জ আসতেছে, চতুর্থ যে বিষয় হলো
কাস্টমস কর্মকর্তা যখন ইন্সপেকশন করলেন, ইন্সপেকশন করে দেখতে পারলেন যে প্রোডাক্টটা তিনি নিয়ে এসেছেন, তার গায়ে যে এই প্রোডাক্টের সর্বোচ্চ মূল্য $2000 বেশি হবে না। অর্থাৎ এইবার কাস্টমস কর্মকর্তা তাকে সন্দেহ করতে লাগলেন যে অতিরিক্ত $3000 তিনি মানি লন্ডারিং করেছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে সেই টাকাটা তিনি পাঠিয়ে দিয়েছেন বাইরের কান্ট্রিতে। দেখেন, মিস্টার রিয়াজউদ্দিনের কোনো ধারণাই ছিল না যে তিনি মানি লন্ডারিং কিভাবে করলেন। ওনার আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর কোনো ধারণাই ছিল না যে কিভাবে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মধ্যে তিনি জড়ায় গেলেন। তাহলে আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, ড্যামারেজ কস্ট, কাস্টমস ডিউটি ক্যালকুলেশন এইগুলো ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে দেখেন, মিস্টার রিয়াজউদ্দিন উনি আমরা এই গল্পের মাধ্যমে যেটা জানতে পারলাম, মিস্টার রিয়াজউদ্দিনের উনার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো নলেজ ছিল না। নলেজ না থাকার কারণে তিনি ইন্টারন্যাশনাল ট্রেডে নিজেকে জড়ালেন, তিনি ট্রেড স্টার্ট করলেন এবং $5000 পাঠিয়ে দিলেন। $5000 পাঠানোর পর তিনি দেখলেন যে প্রথম প্রবলেম হচ্ছে তিনি পণ্যগুলো রিলিজ করতে পারতেছেন না। সেকেন্ড প্রবলেম হলো যে তিনি যে সাপ্লায়ারকে পেয়েছিলেন, খুঁজে বের করেছিলেন, সেটা ফেক ছিল। অর্থাৎ আমাদের এই কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ফেক সাপ্লায়ার অর ফেক বায়ার। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন বাংলাদেশে থেকে, নিজের বাসায় থেকে, আপনি নিজের অফিসে থেকে কিভাবে আইডেন্টিফাই করবেন যে একজন সাপ্লায়ার বা বায়ার যার সাথে আপনি ট্রেড স্টার্ট করবেন তিনি ফেক কিনা, তিনি রিয়েল কিনা, সেটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে মিস্টার রিয়াজউদ্দিন এটা শিখেন নাই, উনি না শিখেই বিজনেস স্টার্ট করলেন। তারপর তিনি কাস্টমস প্রসিডিউর গুলো উনি শিখেন নাই, তিনি লাইসেন্সিং গুলো, ডকুমেন্টেশন গুলো না শিখে করলেন। তারপরে কি হলো, তিনি হতাশ হয়ে গেলেন, তিনি মানি লন্ডারিং এর কি খেলেন, তার টাকা লস হলো, প্রোডাক্ট গুলো ডুপ্লিকেট পেলেন, তিনি হতাশ হয়ে গেলেন, ভেঙে পড়লেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা এই গল্পের মাধ্যমে বোঝাতে চাচ্ছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড অথবা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শেখা এটা হচ্ছে একটা মহাসমুদ্রের মতো, এর আওতা বিশাল। তাহলে দেখেন, তাহলে কি আমরা স্টার্ট করব না? অবশ্যই স্টার্ট করব। মহাসমুদ্রে দেখেন, মাঝিরা যখন জেলেরা যখন মাছ ধরতে যায়, তাহলে ওনারা কি করে, ওই সময় বিভিন্ন রিস্ক থাকে যে হয়তোবা সমুদ্রের মধ্যে যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে, নৌকা ডুবে যাবার রিস্ক থাকতে পারে, যে কোনো সময় জলদস্যুদের অ্যাটাক হতে পারে, ডাকাতি হতে পারে, এগুলা রিস্ক থাকে। অথবা যে কোনো সময় যে কোনো প্রাণী বা মাছের, বড় সামুদ্রিক মাছ বা কোনো প্রাণী দ্বারা তারা আক্রান্ত হতে পারে। তো বিভিন্ন ধরনের রিস্ক থাকতে পারে। এই রিস্ক গুলোকে প্রথমে তারা আইডেন্টিফাই করে যে আমি যখন মাছ ধরতে যাব সমুদ্রে, কি কি রিস্ক থাকে এবং সেই রিস্ক গুলার ঝুঁকিকে কিভাবে মিনিমাইজ করা যায়, তার সেফটি টুলস গুলো কি কি, সেইগুলো কিন্তু ওনারা নিয়ে তখন মাছ ধরতে যায়। ইন্টারন্যাশনাল ট্রেডে যখন আমরা যাব, সেইভাবে আমাদেরকে প্রথমে রিস্ক অ্যানালাইসিস করতে হবে যে আমি এজ এ ইম্পোর্টার, আমি যদি ইম্পোর্ট বিজনেস স্টার্ট করি, অথবা আমি যদি এক্সপোর্টার, আমি এক্সপোর্ট বিজনেস স্টার্ট করি, অথবা আমি কমার্শিয়াল ম্যানেজার থাকি, কমার্শিয়াল ডেস্কে কাজ করি, এই ট্রেডে কি কি রিস্ক রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং হাউ টু মিনিমাইজ দিস রিস্ক, আমি এই রিস্কগুলোকে কিভাবে মিনিমাইজ করব সেগুলোকে জানতে হবে। অর্থাৎ আমি যখন মাছ ধরতে যাব সমুদ্রে, তখন আমাকে লাইফ জ্যাকেট থাকতে হবে, আমার সেফটি বোর্ড থাকতে হবে, সেফটি টুলস গুলো আমাকে নিতে হবে সাথে, যাতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আসতে পারে, সেই রিস্ক গুলো যদি আমার নলেজে থাকে তার প্রস্তুতিও আমার থাকবে। এইভাবে আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডে যাব, তাহলে আমাদেরকে রিস্ক, একজন মেসেজ করেছেন, আমি মেসেজ দেখতেছি। আপনি একজন মেসেজ করেছেন সিট কনফার্ম করার জন্য, আপনার নাম্বার চ্যাট বক্সে শেয়ার করবেন, তাহলে আমি কল করব। আচ্ছা, কার নাম্বার জানতে চাচ্ছেন? এখানে কোর্সের লিংক দেওয়া আছে। আর আমার যে নাম্বারটা, আমি আমার এই পরিচিতি, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, আমার যে এখানে পরিচিতি রয়েছে, এখানে আমার মোবাইল নাম্বার রয়েছে এবং আমার ইমেল নাম্বার রয়েছে। আপনারা এটা দেখে আমাকে, আমার এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে আমাকে এখানে নক দিতে পারেন যদি আমার কেউ নাম্বার চান। আর অফিসের নাম্বার অবশ্যই আপনাদের কাছে হবে, আপনারা অফিসের নাম্বারেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আপনারা আমার ছবি এবং আমার এখানে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা, দিয়েছি। তাহলে আমরা যে বিষয়গুলো বলতেছিলাম, এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা লিংক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে মূল বিষয় হচ্ছে যে আমরা যখন ট্রেড করব, ট্রেডে যাব, স্টার্ট করব, রিস্ক থাকতে পারে, রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা শিখবো যে কোন কোন রিস্ক রয়েছে এবং সেই রিস্কগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়। তাহলে আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্সে আমি যখন আপনাদেরকে আজকে পরিচিত সময় বললাম, যখন আমি এই ট্রেডে ইনভলভ হই কমার্শিয়াল ডিপার্টমেন্টে, তখন আমি কিন্তু বিভিন্ন একটা প্রবলেমে পড়ি যে এই ট্রেডটা আওতা অনেক বিশাল। আমি নিজেই বুঝতে পারছিলাম না কোথায় থেকে স্টার্ট করতে হয়, কোথায় থেকে। তাহলে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে যে কি শিখতে হবে আমরা এটাই জানি না।
কি আমি যদি ইম্পোর্টার হই আমাকে কি শিখতে হবে, আমি যদি এক্সপোর্টার হই আমাকে কি শিখতে হবে, আমি এইটাই জানি না। একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি বলবেন প্লিজ, কিছু বলতে চাচ্ছেন? হক ফার্মেসি, আপনি মনে হয় হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? আমরা অবশ্যই সবাইকে টাইম দেব কোশ্চেন করার। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা আপনারা আমরা ওরিয়েন্টেশন ক্লাসের শেষের দিকেও আপনাদেরকে টাইম দিব, যে আপনাদের ওভারঅল যদি কোনো বিষয় জানার থাকে আমরা আপনাদেরকে সময় দিব কোশ্চেন করার। তাহলে এই কোর্সটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা কি, আমাদেরকে কি শিখতে হবে, কোথায় থেকে স্টার্ট করতে হবে, কোন কোন বিষয়ে ইম্পোর্টার হিসেবে এক্সপোর্টার হিসেবে আমাদেরকে অবশ্যই জানতে হবে, না জানা কোন কোন বিষয় না জেনে আমাদেরকে এই ট্রেড স্টার্ট করা ঠিক হবে না, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে এই কোর্সটাকে এইভাবে আমি আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্সে এভাবে ডিজাইন করেছি, যাতে একজন বিগিনার, একজন স্টুডেন্ট, যদি কেউ একজন স্টুডেন্ট থাকেন, তিনি এই ট্রেডকে জানতে চাচ্ছেন, তিনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, অথবা একজন বিজনেসম্যান রয়েছেন, তিনি নিজেই বিজনেস করতে চাচ্ছেন, তিনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাহলে এইভাবে তাদের জন্য সবার বিষয়গুলোকে মাথায় রেখে, অথবা একজন কমার্শিয়াল ম্যানেজার রয়েছেন, তিনি কমার্শিয়াল ডিপার্টমেন্টে নিজের কেরিয়ার করতে চাচ্ছেন, তাহলে যে কোনো সেক্টরের জন্য লোকদের জন্য তারা ইজিলি এই ট্রেডে ইনভলভ হতে পারেন। এইভাবে আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। চলে আসুন এবার দেখি আমরা ক্লিয়ার একটা রোড ম্যাপ। তাহলে আপনারা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তো, বা আন্তর্জাতিক ব্যবসা শুরু করার স্টেপ বাই স্টেপ লার্নিং রোড ম্যাপ। তাহলে আমরা একটা ক্লিয়ার একটা রোড ম্যাপ করেছি, যে আমরা এই 1 মাস মেয়াদি অর্থাৎ 4টা উইকে, প্রতি উইকে আমরা দুইটা দুইটা করে ক্লাস নিব, সোম এবং বুধবার রাত 9টায়। তাহলে প্রতিটা উইকে টোটাল 2টা করে, 4টা উইকে আমরা 8টা ক্লাস নিব। এবং আপনাদের এই কোর্সটাকে আমি 8টা ফেজে বিভক্ত করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেজ 1, ব্যবসা শুরু করার পূর্বে, অর্থাৎ আমাদের কিছু কার্যাবলী রয়েছে যেটা বিজনেস স্টার্ট করার পূর্বেই আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ফেজ 2 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যবসা শুরু করার পর, আমাদের ব্যবসা শুরু করার পর, স্টার্ট করার পর কিছু কার্যাবলী রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এভাবে ব্যবসা কন্টিনিউ করার পূর্বে, এভাবে 8টা আমি ফেজ করেছি। প্রতিটি ফেজ গুলাকে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিব, যে প্রতিটা ফেজে আমরা কিভাবে কি শিখবো। 8টা ক্লাসে আমরা 8টা ফেজ কমপ্লিট করব। তাহলে ফেজ 1 আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বিজনেস স্টার্ট করার পূর্বে বিজনেসের মৌলিক ধারণা, আপনার ট্রেডের ব্যাপারে, আপনার ইম্পোর্ট কি, এক্সপোর্ট কি, ইন্ডেন্টিং কি, অর্থাৎ কি কি মোডে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে ইনভলভ হতে পারি, আমরা ইম্পোর্টার হতে পারি, এক্সপোর্টার হতে পারি, ইন্ডেন্টার হতে পারি, মার্কেট রিসার্চ করা, প্রোডাক্ট সিলেকশন করা আমরা কিভাবে করব। তারপর আমরা যদি মার্কেট রিসার্চ করি, প্রোডাক্ট সিলেকশন করি, তারপরে আমরা বিজনেস রেজিস্ট্রেশনের জন্য কি কি লাইসেন্সের প্রয়োজন, অর্থাৎ আমি যদি ইম্পোর্টার হতে চাই, এক্সপোর্টার হতে চাই, ইন্ডেন্টার হতে চাই, আমাদের কি কি লাইসেন্সের রিকোয়ারমেন্ট রয়েছে, এইগুলা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ফেজ 2তে ধরুন আপনি নিজেকে মনস্তত্ব করে নিলেন যে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডে স্টার্ট করবেন, আপনি ইম্পোর্টার হতে চান অথবা এক্সপোর্টার হতে চান, আপনি আপনার প্রোডাক্টগুলোকে রিসার্চ করলেন যে আপনি কি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছেন, কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন, তাহলে ওই হিসাবে আমরা লাইসেন্সিং গুলো যেতে পারি। যদি এইভাবে লাইসেন্সিং গুলো করে নেই, আমাদের নেক্সট কাজ হচ্ছে যে সাপ্লায়ারকে খোঁজা, সোর্সিং প্রোডাক্ট এবং এন্ড গেট বায়ার। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের কাজ হচ্ছে, যে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করব, কার থেকে করব, কোথায় থেকে করব, কোন কান্ট্রিতে আমার জন্য বেস্ট হবে, এটা আমাদেরকে জানা। তারপর হচ্ছে আমাদেরকে যে সাপ্লায়ারকে, শুধুমাত্র একজন সাপ্লায়ার এবং বায়ারকে খুঁজে বের করা, এটা আমাদের মেইন কাজ না। আমাদেরকে মেইন কাজ হচ্ছে যে আইডেন্টিফাই ফেক বায়ার এন্ড সাপ্লায়ার। অর্থাৎ আপনারা যারা মিস্টার রিয়াজউদ্দিনের গল্প মনোযোগ দিয়ে শুনেছেন, আপনারা জানতে পেরেছেন যে মিস্টার রিয়াজউদ্দিন সাপ্লায়ার খুঁজে বের করেছিল, কিন্তু সেই সাপ্লায়ার ফেক কিনা তিনি সেটা আইডেন্টিফাই করেন নাই। তারপরে ওই সাপ্লায়ারটা যে প্রোডাক্টগুলো শিপমেন্ট করতেছেন, তিনি কি এই যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে কোয়ালিটির পণ্য, যে কোয়ান্টিটির পণ্য চেয়েছিলাম, সেই কোয়ালিটি, সেই কোয়ান্টিটির পণ্য তিনি শিপমেন্ট করতেছেন কিনা, তিনি কিন্তু এটা আইডেন্টিফাই করার ক্যাপাসিটি উনি অর্জন করেন নাই। অর্থাৎ আমরা যদি ইম্পোর্টার হই, আমরা বাংলাদেশে থেকে, নিজের কান্ট্রিতে, নিজের বাসায় থেকে আমরা এনশিওর করতে পারি, যদি আমরা বিভিন্ন টেকনিক, যদি বিভিন্ন টুলস গুলো আমরা শিখে নেই, তাহলে আমরা জানতে পারবো যে এক্সপোর্টার তিনি যে পণ্যটা শিপমেন্ট করতেছেন, তিনি ভালো কোয়ালিটির, আমি যে কোয়ালিটির পণ্য চেয়েছিলাম সেই কোয়ালিটির পণ্য তিনি শিপমেন্ট করতেছেন কিনা, এটা আমরা জানতে পারবো। তারপরে যে সাপ্লায়ার, যার সাথে আমি ডিল করতেছি, তিনি ফেক কিনা, তিনি রিয়েল কিনা, এটাও কিন্তু আমরা জানতে পারবো। তাহলে আমাদের এই আমরা
এইভাবে এই টপিক গুলো রেখেছি যে সোর্সিং প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট গুলো সোর্সিং করা এবং বায়ার খুঁজে পাওয়া, তারপর তাদেরকে আইডেন্টিফাই করা তারা ফেক কিনা, স্পেসিফিকেশন স্যাম্পল গুলা এগুলো আলোচনা করব। তারপরে আমাদের ফেজ 3, এবং আপনার স্ক্রিনে আপনারা কি নতুন স্লাইড দেখতে পাচ্ছেন? ফেজ 3 স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে না আচ্ছা, ফেজ 3 এখন মেবি দেখা যাচ্ছে। স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? ফেজ 3, ফেজ 1 দেখতে পাচ্ছেন? ঠিক আছে, একটু আপনারা ওয়েট করেন। স্ক্রিন শেয়ারিংটা আমার অফ হয়ে গিয়েছে, আমি এটা আবার শেয়ার করতেছি। আশা করি এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি জি জি, পেজ 3 আসছে, ফেজ কন্টিনিউ 3, করেন। তাহলে ফেজ 3-তে দেখেন আমরা যখন আমাদের বিজনেসের ডিসিশন নিলাম যে আমরা ইম্পোর্টার হব, আমরা কোন প্রোডাক্ট বিজনেস করব, তারপর আমরা সাপ্লায়ারকে খুঁজে বের করলাম, বায়ারকে খুঁজে বের করলাম, সাপ্লায়ারকে আইডেন্টিফাই করলাম যে এই সাপ্লায়ার ফেক কিনা। তারপরে এখন আমরা কি করতে হবে, প্রথমে আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এই সাপ্লায়ার বা বায়ার ফেক কিনা। যদি তিনি ফেক না হন, তিনি রিয়েল যদি থাকেন, তাহলে আমরা যদি মনে করি যে হ্যাঁ তাদের সাথে বিজনেস স্টার্ট করা যায়, তাহলে ফেজ 3-তে আমাদের কাজ হচ্ছে তাদের সাথে আমরা যোগাযোগ করা। আমরা তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রফেশনাল ইমেল তাকে পাঠাতে পারি। আমরা RFQ, রিকোয়েস্ট ফর কোটেশন, তাকে কোটেশনের জন্য রিকোয়েস্ট করতে পারি, অর্থাৎ এই প্রোডাক্টটা আমি আপনার থেকে কিনতে চাচ্ছি, আপনি এই প্রোডাক্টের মূল্য আমাদেরকে অফার করুন। প্রাইস নেগোসিয়েশন করতে পারি, তিনি আমাদেরকে যে প্রাইসটা অফার করলেন তার মিনিমাম অর্ডার অফ কোয়ান্টিটি MOQ কত হতে পারে। প্রথম দিকে আমরা তাদের থেকে স্মল কোয়ান্টিটি বিজনেস স্টার্ট করতে পারি, এই কারণে আমাদেরকে MOQ জিজ্ঞেস করতে হবে, ডেলিভারি টাইম, তার পেকিং শর্ত বলি, অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে হবে এই সেক্টরে। যখন এই স্টেপে ফেজ 3-তে যখন আমরা তাদের সাথে এইভাবে আলোচনা করব, তখন মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস এবং সেলস কন্ট্রাক্ট, যেটা ডিল কনফার্মেশন ক্ষেত্রে আমরা প্রফর্মা ইনভয়েস আমাদেরকে সাইন করতে হবে। এজ এ এক্সপোর্টার একটা প্রফর্মা ইনভয়েস পাঠায়, কিন্তু আমরা যদি একজন এক্সপোর্টার হই, তাহলে এই প্রফর্মা ইনভয়েস কি, এই ইনভয়েসে কি কি বিষয়গুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজ এ এক্সপোর্টার আমাকে জানতে হবে। আমি যদি ইম্পোর্টার হই, কি কি বিষয় আমাকে জানতে হবে। এই যে ইম্পোর্টার আমাকে সেফ মেথড দিবে, এই যে ইম্পোর্টার আমি কোনো প্রবলেমে না পড়ি, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই প্রফর্মা ইনভয়েস যদি আমি জানি বা তৈরি করি, তাহলে আমাকে নেক্সট স্টেপগুলা ফেজ 4, ফেজ 5, ফেজ 6, ফেজ 7, ইভেন ফেজ 8, এই লাস্ট ক্লাস পর্যন্ত আপনি যদি ওই বিষয়গুলো না জানেন, তাহলে এই পিআইটা ডিল করতে পারবেন না, পিআইটা স্মার্টলি আপনি ডিল করতে পারবেন না। হয়তো আপনার কাছে একটা পিআই আসছে, প্রফর্মা ইনভয়েস আসছে, আপনার ওই পিআইতে এমন একটা টার্মস রয়েছে যেটা আপনি এজ এ ইম্পোর্টার আপনি জানেন না যে ওটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, অথবা আপনার জন্য এক্সপোর্টার ওটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এক্সপোর্টার আপনি যদি ইম্পোর্টার হন, এক্সপোর্টার যখন আপনাকে পিআই পাঠাবে, তিনি নিজের সুবিধা অনুযায়ী পাঠাতে পারে। তখন এই নেগোসিয়েশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আমরা আমাদের কারেকশন করে নিতে পারি। যে এখানে অন্যতম কোশ্চেন হতে পারে, প্রফর্মা ইনভয়েসে এক্সপোর্টার আপনাকে জিজ্ঞেস করবে যে আমি যে আপনাকে প্রোডাক্টটা শিপমেন্ট করব, আপনি এটা টাকাটা আমাকে কিভাবে দিবেন, অর্থাৎ পেমেন্ট মেথড কি হবে। তাহলে ফেজ নাম্বার 4-এ আপনারা দেখবেন পেমেন্ট মেথড। অর্থাৎ ফেজ 3-তে যে একটা কোয়েশ্চেন আসছে, এক্সপোর্টার কিন্তু আপনাকে এইভাবে পণ্যটা শিপমেন্ট করবে না, কিন্তু কারণ এক্সপোর্টার সবসময় ভয়ে থাকে যে আমি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করব, যে প্রোডাক্টটা আমি তৈরি করতেছি, ওই প্রোডাক্টের মূল্য আমি কি পাবো কিনা। যে কোনো সময় তো বায়ার যদি তিনি অর্ডার ক্যান্সেল করে দেয়, পণ্যটা না নেয়, তিনি যদি আমার টাকাটা না দেয়, এই কারণে এক্সপোর্টার কিন্তু বিভিন্ন রিস্কের মধ্যে থাকে, ভয়ে থাকে। এই কারণে এক্সপোর্টার চায় যে তিনি সেফ জোনে থাকুক। তাহলে আমরা যদি এক্সপোর্টার হই, আমাদের জন্য কোন পেমেন্ট মেথডটা সেফ হবে আমাদেরকে জানতে হবে। আমরা যদি ইম্পোর্টার হই, শুধুমাত্র এক্সপোর্টারকে সেভ করলে হবে না, আমরা কোন মেথডে সেফ থাকতে পারি এটাও আমাদেরকে জানতে হবে। দেখেন মিস্টার রিয়াজউদ্দিন, আমরা গল্পে যে শুনলাম, মিস্টার রিয়াজউদ্দিন কি করলো, 5,000 তিনি পাঠিয়ে দিলেন। তাহলে তিনি সেফ পেমেন্ট মেথডের ব্যাপারে জানতেন না। তিনি যদি জানতেন যে এজ এ ইম্পোর্টার আমার কোন মেথডটা সেফ হবে, যাতে আমি কোনো রিস্কের মধ্যে না পড়ি, সেটা তিনি যদি জানতেন, তাহলে তিনি কিন্তু এভাবে ক্ষতির সম্মুখীন হতেন না। তাহলে আমরা জানবো পেমেন্ট মেথড কি, ইন্টারন্যাশনাল ট্রেডে কি কি পেমেন্ট মেথডস গুলো ইউজ হয়, লেটার অফ ক্রেডিট কি, সুইফট সিস্টেম গুলো কি কি কি, এগুলো আমরা ফেজ 4-এ আলোচনা করব। তারপরে দেখেন পিআইতে প্রফর্মা ইনভয়েসে যখন আপনি সাইন করবেন, তার আগে ওখানে একটা কন্ডিশন থাকবে, যেমন এখন বললাম পেমেন্ট মেথড কি হবে, ওইভাবে একটা
একটা কন্ডিশন থাকবে যে ইনকো টার্মস কি হবে, ওখানে একটা কন্ডিশন থাকবে যে এইচএস কোড কি হবে, তারপর ইনকো টার্মস কি, এগুলো আমাদেরকে জানতে হবে, এইচএস কোড কি এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু পিআইটা সাইন করতে পারবো, স্মার্টলি ডিল করতে পারবো। তারপর ডকুমেন্টেশন বিষয়গুলো উল্লেখ থাকে এখানে পিআই তে, এই ডকুমেন্টেশন গুলো আমরা জানি তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন ডকুমেন্টস আমার প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এক্সপোর্টারকে রিকোয়ারমেন্ট দিতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে এজ ইম্পোর্টার আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, এজ এ এক্সপোর্টার আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, মেবি স্ক্রিন আপনাদেরকে দেখা যাচ্ছে না। তাহলে এবার চলে আসুন, আমরা এবার দেখি ফেজ 5 নিয়ে আলোচনা করব। আমরা রোড ম্যাপ দেখাচ্ছি, আমরা আপনাদেরকে বলেছি 8টা ফেজে আমরা পুরো কোর্সটাকে 8টা ফেজে বিভক্ত করেছি এবং 8টা কোর্সে আমরা কি কি শিখবো আমরা সেটা দেখলাম। আমরা ফেজ 1-এ দেখেছি বিভিন্ন স্টেপগুলা, লাইসেন্সিং গুলা, ফেজ 2-তে দেখেছি সোর্সিং গুলা করা, বায়ারকে আইডেন্টিফাই করা, সাপ্লায়ারকে আইডেন্টিফাই করা ফেক কিনা। ফেজ 3-4-এ আমরা দেখলাম যে পিআই এবং যোগাযোগের ক্ষেত্রে, ফেজ 3-তে, ফেজ 4-এ আমরা পেমেন্ট মেথড দেখলাম। এবার ফেজ 5-এ শিপমেন্ট প্রিপারেশন, তাহলে এখানে আমাদেরকে ইনকো টার্মস জানতে হবে। এবার চলে আসুন ইনকো টার্মস, এখানে আমরা দেখতেছি এফওবি, সিএফআর, সিআইএফ অর্থাৎ ফ্রি অন বোর্ড, কস্ট এন্ড ফ্রেট, কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। এই যে ছোট ছোট যে ওয়ার্ড গুলো দেখতেছেন না, এগুলো বিশাল মিনস করে। এজ ইম্পোর্টার আমি যদি এই ইনকো টার্মসটা যদি সঠিকভাবে চুজ না করি, এজ এক্সপোর্টার এই ইনকো টার্মস গুলো যদি সঠিকভাবে চুজ না করি তাহলে আমার কস্ট এবং রিস্ক গুলো অনেক বেড়ে যায়। তাহলে আমাদেরকে জানতে হবে এজ এ ইন্টারন্যাশনাল ট্রেড যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনকো টার্মস গুলো জানতে হবে যে এই এফওবি, সিএফআর এইগুলো দ্বারা কি মিনিং করতেছে। এগুলো অত্যন্ত মিনিংফুল এবং অত্যন্ত, এগুলো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স দ্বারা তৈরিকৃত এবং এটা ইন্টারন্যাশনালি এগুলো ইউজ হয়। আপনি যে কোনো ট্রেড করেন, অথবা এখানে যারা রয়েছেন আপনারা অনেকে অলরেডি ট্রেড করতেছেন, ইন্টারন্যাশনাল ট্রেড করতেছেন, অনেকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছেন, অনেকে এগুলো জানেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে ক্লিয়ারলি নলেজ দিব এগুলোর ব্যাপারে, যাতে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আপনারা হয়তোবা যারা নতুন, যারা বিগিনার, এগুলো নিয়ে ভয় পাচ্ছেন যে এফওবি কি, এইচএস কোড কি, এগুলো ডিফিকাল্ট না, এগুলো কোনো ডিফিকাল্ট না। ইনশাআল্লাহ আমরা খুব ইজিলি, খুব ইজি ওয়ার্ডিং দ্বারা আপনাদেরকে বুঝাবো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দ্বারা আপনাদেরকে বুঝাবো, যাতে এইগুলা ক্লাস নেবার সময় আপনাদেরকে কখনো বোরিং ফিল হবে না। আমরা যখন ক্লাস নিব এমন ভাবে ক্লাস নিব যখন আপনাদেরকে মনে হবে যে আপনারা 3 ঘন্টা বা 2 ঘন্টা, আমাদের অনলাইনে ক্লাস 2 ঘন্টা, তো 2 ঘন্টা ক্লাস নিব, আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে টাইমগুলো চলে গিয়েছে। ইনশাল্লাহ আমাদের পূর্বে যে এক্সপিরিয়েন্স ওইটার মাধ্যমে। এখানে আমরা ডকুমেন্টেশন গুলো, প্রফরমেন্ট ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, সার্টিফিকেট অফ অরিজিন, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, এই ডকুমেন্টস গুলো কি, এই ডকুমেন্টস গুলো কেন ভ্যালু ক্রিয়েট করে। মিস্টার রিয়াজউদ্দিন এই ডকুমেন্টস গুলো তৈরি না করে পণ্যগুলোর ইয়ে করেছিলেন, এই ডকুমেন্টস গুলোর ব্যাপারে ওনার কোনো নলেজ ছিল না। আমরা আপনাদেরকে এই ডকুমেন্টেশন গুলো ব্যাপারে ক্লিয়ার নলেজ দিব, আপনাদেরকে নলেজ দিব কিভাবে এইচএস কোড আপনারা নিজেরাই নিজের এইচএস কোড বের করতে পারবেন। এই এইচএস কোড যদি আপনারা যদি ভুলে এইচএস কোড বের করেন তাহলে আপনাদের কাস্টমস ডিউটি অনেক বেশি বেড়ে যেতে পারে, গভর্নমেন্টকে অনেক ভ্যাট ট্যাক্স, মানে কাস্টমস ডিউটি যেটাকে আমরা বলি, অনেক বিশাল পরিমাণ দিতে হতে পারে। এজ ইম্পোর্টার আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই কারণে আমাদেরকে সঠিক এইচএস কোড জানার প্রয়োজন, এই কারণে আমাদেরকে সঠিক ডকুমেন্টেশন গুলো জানার প্রয়োজন। আমরা যদি সঠিক এইচএস কোড না জানি তাহলে আমরা ভুল এইচএস কোড করি, তাহলে আমাদেরকে কাস্টমস এর ভ্যাট ট্যাক্স যদি আমরা বেশি দিই। 3 থেকে 3.5 ঘন্টা চলে, দাম আজকের জন্য 100 টাকা। আচ্ছা, কেউ কি আমাকে কোশ্চেন করতেছেন নাকি বাইরে কথা বলতেছেন, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, একজন আমাকে মেসেজ দিয়েছেন, প্লিজ পিডিএফটা শেয়ার করবেন। অবশ্যই আমরা পিডিএফটা প্রতি ক্লাসের পর আমরা পিডিএফটা শেয়ার করে দিই, ওই দিনের লেকচারটা, ইভেন আপনাদেরকে রেকর্ডেড ক্লাসও দেওয়া হয়। অর্থাৎ আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে, এখন রানিং হচ্ছে, এটারও কিন্তু রেকর্ড হচ্ছে এবং এটাও আপনাদেরকে রেকর্ডেড ক্লাসটা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসুন ফেজ 6-এ আমরা কি শিখবো। আচ্ছা, ফেজ 5-এর আলোচনা করতেছিলাম যে এইচএস কোড নিয়ে। এইচএস কোডটা কেন জানা জরুরি। আমি যদি ইম্পোর্টার, যদি আমি ভুল এইচএস কোড ইউজ করি আমার কাস্টমস ডিউটি বেড়ে যাবে, গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট বেশি দিতে হবে, এবং ইভেন আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করলাম আমি লোকাল মার্কেটে নাও টিকতে পারি। কারণ আমার যদি কেনার ক্ষেত্রে যদি আমি লস হয়, কেনার ক্ষেত্রে যদি আমাকে বেশি দামে কিনতে হয়, তাহলে কিন্তু ওভারঅল আমি কিন্তু কম দামে বিক্রি করতে পারবো না। আর যদি আমি
রিয়েল মার্কেট প্রাইস যদি বিক্রয় না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই কারণে আমাদেরকে এই এইচএস কোডের মাধ্যমে আমাদেরকে কস্টিং গুলা শিখাবো আমরা আপনাদেরকে, যে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন তার ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন, তার ডিউটি ক্যালকুলেশন গুলো আমরা শিখাবো। তাহলে সিক্স নাম্বার ফেজে আমরা দেখেন মোড অফ শিপমেন্ট গুলো কি কি, সিএনএফ এজেন্ট কে, তার দায়িত্বগুলো কি কি, ফ্রেট ফরওয়ার্ডার কারা, লজিস্টিক্স গুলো কিভাবে আপনি বুকিং দেওয়া হয়, লজিস্টিক্স গুলোর লিস্ট গুলো আমরা কিভাবে পাবো, এগুলো আমাদেরকে ফেজ 6-এ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে চলে আসুন ফেজ 7 এবং 8, এটা হচ্ছে লাস্ট আমাদের দুইটি ক্লাস, আমাদের কাস্টমস রিলেটেড এবং কার্গো রিলেটেড থাকবে এবং বিজনেস কম্পিটিশন, যেটা ফেজ 7 এবং 8। এখানে দেখেন আপনারা বিল অফ এন্ট্রি নিয়ে আলোচনা করব। বিল অফ এন্ট্রি হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করব কাস্টমস থেকে, তার যে ইম্পোর্টের ক্ষেত্রে যে আমরা ডকুমেন্টস গুলো কাস্টমস থেকে পেয়ে যাই, সেটা বিল অফ এন্ট্রি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর এই যে এসেসেবল ভ্যালু ফর ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ডিউটি ক্যালকুলেশন, ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন, এগুলা কি, এগুলা আপনাদের কনফিউশন আসতে পারে যে এগুলা কি অনেক ক্রিটিক্যাল বিষয় কি না। না, খুব ইজি বিষয়। এই যে ল্যান্ডিং কস্ট যেটা বলতেছে না, মোস্ট ইম্পর্টেন্ট ফর ইম্পোর্টার। যিনি ইম্পোর্টার হতে চাচ্ছেন, যিনি চাচ্ছেন যে আপনাদের মধ্যে যারা আমি ইম্পোর্ট করব, অথবা আপনাদের মধ্যে যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টে জব করতেছেন, আপনারা এই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন। অর্থাৎ যে প্রোডাক্ট আমি ইম্পোর্ট করব সাপ্লায়ার কান্ট্রি থেকে, আমার কান্ট্রি, আমার কাস্টমস চার্জ, ওই দেশের ট্রাক ভাড়া, ওই দেশের লোডিং আনলোডিং, তারপরে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন কস্ট, তারপর কাস্টমস কস্ট, কাস্টমস ডিউটি ক্যালকুলেশন, তারপর কাস্টমস থেকে পণ্যগুলো রিলিজ করে আমার ওয়্যার হাউসে নিয়ে আসা, এইগুলো সমস্ত একটা কস্টিং করা হয়, যে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন এটাকে বলা হয়। অর্থাৎ আমার ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে যাওয়ার পর্যন্ত ওই পণ্যের মূল্য কত দাঁড়াবে, ওইটা আমাকে প্রি ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ মিস্টার রিয়াজউদ্দিন যে কসমেটিক্স প্রোডাক্ট গুলো তিনি ইম্পোর্ট করলেন, তার আগে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন তিনি জানতেন না। ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন তিনি যদি জানতেন, তাহলে উনি কাস্টমস ডিউটি কত আসবে ওই প্রোডাক্টের, তো ওই প্রোডাক্টগুলো এড করে তারপর তিনি প্রফিট মার্জিন এড করতেন, যে আমি এই প্রোডাক্টগুলো কত টাকায় বিক্রি করলে বেনিফিটেড হব, এবং বর্তমানে ওই প্রোডাক্টগুলোর মূল্য কত, এটা আমাদেরকে জানতে হবে। সাপোজ আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন কি। যদি আমরা চায়না থেকে পেঁয়াজ ইম্পোর্ট করি, চায়নাতে প্রতি কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে 30 টাকা, এখন বাংলাদেশের পেঁয়াজের মূল্য হচ্ছে প্রতি কেজি 60 টাকা সাপোজ। তাহলে এখন আমি যদি ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করি যে এই পেঁয়াজের জাহাজ ভাড়া কত হবে, তারপর কাস্টমস ডিউটি কত আসবে, লোডিং আনলোডিং চার্জ কি হবে, সিএনএফ চার্জ কি হবে, ব্যাংক চার্জ কি হবে, সমস্ত বিষয়গুলো মিলায় যখন আমরা দেখলাম যে প্রতি কেজি পেঁয়াজ ইম্পোর্ট করতে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত চলে আসতেছে 50 টাকা, তাহলে আমাদের কি ইম্পোর্ট করা ঠিক হবে? কারণ লোকালি ওই প্রোডাক্ট পেঁয়াজগুলো 60 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করার ডিসিশন নিচ্ছি, এটা আমাদের লস প্রজেক্ট হতে পারে। কারণ 50 টাকায় যদি আমি নিজেই ইম্পোর্ট করি, তাহলে এখানে আমার মার্কেটিং কস্ট রয়েছে, ফেসবুক বুস্টিং কস্ট রয়েছে, আমার অফিস কস্ট রয়েছে, তাহলে এই প্রোডাক্টটা আমার ইম্পোর্ট করা ঠিক হবে না। আবার এই ল্যান্ডিং কস্টের মাধ্যমে আমরা কি করব, অ্যানালাইসিস করব যে পেঁয়াজটা চায়নাতে আমরা 30 টাকা পেয়েছি, বাংলাদেশে ওই পেঁয়াজের মূল্য 100 টাকা, তাহলে আমরা ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পারলাম যে এই প্রোডাক্ট, এই পেঁয়াজটা আমরা যদি আমাদের ওয়্যার হাউসে নিয়ে আসি, প্রতি কেজি পেঁয়াজ ইম্পোর্ট করার মূল্য হচ্ছে, ল্যান্ডিং কস্ট হচ্ছে 60 টাকা। তাহলে আমার মার্কেটিং খরচ আমি আরো ধরে নিলাম 10 টাকা 70 টাকা, তাহলে আমার 10% প্রফিট থাকতেছে। তাহলে এই ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা অ্যানালাইসিস করতে পারি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছি তার সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করে কত টাকা আমার কত টাকায় আমি ক্রয় করতেছি, এবং ওই প্রোডাক্ট কি আমি বাংলাদেশে সেল করতে পারবো কিনা, বা বাংলাদেশের কারেন্ট মার্কেটের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। এটা হচ্ছে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন। এবং ফেজ 8-এ আমরা এক্সপোর্ট নিয়ে আলোচনা করব, এবং ইম্পোর্ট এক্সপোর্ট রিস্ক গুলো দেখবো কি কি রিস্ক রয়েছে, এবং এই রিস্ক গুলোকে কিভাবে মিটিগেট করা হয়, এবং এক্সপোর্ট কস্টিং গুলা আপনি যদি এক্সপোর্ট করতে চান কিভাবে এক্সপোর্ট কস্টিং করবেন, এগুলো আমরা আলোচনা করব। এবং এক্সপোর্ট ইনসেনটিভ কিভাবে পেতে হয়, অর্থাৎ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা যদি এক্সপোর্ট করি, তাহলে বাংলাদেশে আমরা ওই প্রোডাক্ট গুলোর এক্সপোর্ট ইনসেনটিভ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পেয়ে যেতে পারি, সেগুলোও নিয়ে আলোচনা করব। তাহলে এই হচ্ছে ওভারঅল 8টা ক্লাসে 8টা ফেজে আমরা আলোচনা করব। এটা 8টা ক্লাস এমন না যে আমরা একটা ক্লাসে ফেজ 1 আলোচনা করলাম তো ফার্স্ট ক্লাসে ফেজ 1ই থাকবে, এমন হতে পারে কোনো ক্লাসে 2টা ক্লাসে ফেজ 1 2 নিয়ে আলোচনা করলাম, এমনও হতে পারে।
অর্থাৎ আমরা টোটাল 8টা ক্লাস আপনাদেরকে এই 8টা ফেজ আমরা কভার করব এবং এর ইম্পর্টেন্সি গুলো কি কি যদি এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ইম্পোর্টার হই এক্সপোর্টার হই কমার্শিয়াল ডিপার্টমেন্টে আমরা কর্মরত থাকি, যে কোনো বিষয়ে কাজ করি না কেন আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো যদি ছাড়া আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড স্টার্ট করা কোনোভাবেই ঠিক হবে না। তাহলে চলে আসুন মিস্টার রিয়াজউদ্দিনের গল্পে আবার। আমরা মিস্টার রিয়াজউদ্দিনের গল্পে আলোচনা করতেছিলাম যে তিনি অনেকগুলো ভুল করেছিলেন। তিনি বায়ারকে সাপ্লায়ারকে তিনি আইডেন্টিফাই করেন নাই যে তিনি ফেক কিনা, তিনি ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন তিনি জানেন নাই, তিনি এইচএস কোডের ব্যাপারে নলেজ ছিল না, তিনি কাস্টমস ডিউটি ব্যাপারে নলেজ ছিল না, ডকুমেন্টেশনের ব্যাপারে নলেজ ছিল না। এই বিভিন্ন বিষয়গুলো নলেজ না থাকার কারণে তিনি হতাশ হয়ে পড়লেন, তিনি ক্ষতির সম্মুখীন হলেন। ইভেন তিনি আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং কি এগুলোও জানতেন না। তিনি জানতেন না যে কিভাবে মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, এগুলো নলেজ ওনার ছিল না। মিস্টার রিয়াজউদ্দিন ভেঙে পড়লেন, হতাশ হলেন, তিনি কনফিডেন্স তার লস হলো যে আমি এত টাকা ক্ষতিগ্রস্ত হলেন। কিন্তু তিনি ভেঙে পড়ার পরও তিনি এবার প্রতিজ্ঞা করলেন যে না, আমি এই ট্রেডটাকে শিখবই, আমি এই ট্রেডটাকে আমি ইম্পোর্টার হবই, যে কোনো ভাবে আমি নিজের নলেজকে এবার ভালোভাবে গেদার করব। এবার মিস্টার রিয়াজউদ্দিন কি করলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেকে বিল্ড আপ করেন, নিজের স্কিলকে তিনি ডেভেলপ করলেন। তিনি নিজের স্কিলকে ডেভেলপ করার পর এবার তিনি জানলেন যে ইন্টারন্যাশনাল ট্রেড কি, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে একজন সাপ্লায়ারকে খুঁজে বের করতে হয়, কিভাবে একজন বায়ারকে খুঁজে বের করতে হয়, একজন বায়ার বা সাপ্লায়ার যাকে খুঁজে বের করা হলো তিনি ফেক কিনা, তিনি রিয়েল কিনা, এইসব বিষয়গুলোর ব্যাপারে তিনি নলেজ নিলেন, নিজেকে এক্সপার্টাইজ করলেন। তিনি বিজনেস সেট আপের জন্য কি কি লাইসেন্সিং গুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেই লাইসেন্সিং গুলোর ব্যাপারে নলেজ নিলেন। তিনি প্রোডাক্টগুলো সোর্সিং কিভাবে করতে হয়, হাউ টু আইডেন্টিফাই ফেক বায়ার্স এন্ড সাপ্লায়ার, তিনি এইগুলো জানলেন যে কিভাবে একজন বায়ার যার সাথে আমি ডিলিং করতেছি তিনি ফেক কিনা সেগুলো তিনি জানলেন। তিনি ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজেকশন গুলা, পেমেন্ট মেথড গুলা, অর্থাৎ এলসি কি, এলসি কিভাবে স্টার্ট হয়, এলসির প্রসেস গুলো কি কি, এলসি কিভাবে একজন ইম্পোর্টারকে সেভ করে, এলসি কিভাবে একজন এক্সপোর্টারকে সেভ করে, এগুলো তিনি জানলেন। তাহলে আমরাও এই কোর্সে আমাদের কোর্সের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে এলসি করা হয়, এলসি কি, এলসির কাজগুলো কি। আপনারা নতুন যে স্ক্রিন দেখতেছেন, আমরা শুধুমাত্র আপনাদেরকে থিওরিটিক্যাল এলসি না, দেখেন এটা হচ্ছে আমার হাতে তৈরি করা একটা, আমি নিজের হাতে এলসিটা ওপেন করেছিলাম। এলসিটা আপনাদেরকে আলোচনা করব, এলসির প্রতিটি ফিল্ড নিয়ে আলোচনা করব। এখানে দেখতেছেন যে প্রতিটা ফিল্ড রয়েছে, F27, 48, এলসির প্রতি ওয়ার্ড অনেক মিনিংফুল, এগুলো আপনাদেরকে বিস্তারিত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আলোচনা করব। এলসিটার প্রতিটা ক্লোজ আলোচনা করব যে এগুলো কি কি ভ্যালু ক্রিয়েট করে। আপনারা বাম দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো বা ফিল্ডের মাঝখানে একটা বল দেখা যাচ্ছে, এভাবে আমি বল ধরে ধরে প্রতিটি ক্লোজ গুলো আলোচনা করব যে এই ক্লোজের কি কি ইম্পর্টেন্সি রয়েছে, এই ক্লোজ গুলো দ্বারা এই যে কিভাবে একজন ইম্পোর্টারকে প্রোটেক্ট করা হয়, কিভাবে এক্সপোর্টারকে প্রোটেক্ট করা হয়, এই যে এলসির যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, কি পারপাস রয়েছে, এই পারপাস গুলো আমরা আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এলসির বিভিন্ন টপিকস গুলো, এগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এভাবে আলোচনা করব। প্রতিটি ফিল্ড টু ফিল্ড আলোচনা করব, খুব সুন্দরভাবে আলোচনা করা হবে। যারা কমার্শিয়াল রিলেটেড জব করতেছেন আপনাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। আপনারা যারা ইম্পোর্টার হতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমাদের কান্ট্রিতে ম্যাক্সিমাম বিজনেসম্যান, ম্যাক্সিমাম আমি বলবো না, কিছু বিজনেসম্যান রয়েছেন যারা ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, তাদের কিন্তু এলসির ব্যাপারে কোনো নলেজ নাই। ওনারা কি করে জানেন, ওনারা ব্যাংকে যায়, ব্যাংকে খালি ফর্মগুলো সাইন করে চলে আসে, ওনারা রিস্কগুলো আইডেন্টিফাই করে না, ওনারা ব্যাংকের উপর ডিপেন্ডেবল থাকে, কারণ ওনাদের এলসির এই ক্লোজগুলোর উপর কোনো ধারণা থাকে না, কিভাবে এলসি ইম্পোর্টারকে প্রোটেক্ট করে, এক্সপোর্টারকে প্রোটেক্ট করে, এগুলোর ব্যাপারে ওনাদের ধারণাই থাকে না। তাহলে আমি সাজেস্ট করব সবাইকে আপনারা ট্রেড শিখুন, ট্রেড করুন, ইন্টারন্যাশনাল ট্রেড করুন। লোকাল মার্কেটের চেয়ে ইন্টারন্যাশনাল ট্রেডে আপনার কম্পিটিশন বা ঝামেলা কিন্তু খুব কম থাকে। লোকাল মার্কেট আপনি যদি ইনভেস্ট করেন, আপনি একটা শোরুম দেন, একটা বিজনেস দেখেন, দেখেন কত টাকা ইনভেস্ট হয়। এখন ইন্টারন্যাশনাল ট্রেড এমন হয়েছে যে যে কেউ একজন ক্ষুদ্র, আগে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস মানে হিউজ ইনভেস্টমেন্ট, বিশাল টাকার প্রয়োজন, এ ধরনের একটা কনসেপ্ট ছিল। কিন্তু এখন কিন্তু আপনারা চাইলেও অল্প পরিমাণের টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন, টেস্ট করতে পারেন যে কিভাবে আমরা নিজেরাই বিজনেস স্টার্ট করতে পারবো। তাহলে এইভাবে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি যে এলসি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা
এই যে স্লাইড আপনার দেখলেন, আমার প্রিভিয়াস যে স্লাইডটা ছিল, এগুলো হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। যে 8টা ফেজ আমরা বলেছিলাম, সেই ফেজের কোর্স আউটলাইন হচ্ছে, যেটা মিস্টার রিয়াজউদ্দিনের গল্পের মাধ্যমে আপনাদেরকে কোর্স আউটলাইনটা বুঝালাম, যে তিনি এগুলো শিখলেন, তিনি এগুলো শেখার পর তিনি নিজেকে এক্সপার্টাইজ করলেন, তিনি এখন ট্রেডের ব্যাপারে তার নলেজ আছে, তিনি জানেন যে কি কি ডকুমেন্টেশন গুলা আমাকে অবশ্যই জানতে হবে। দেখেন ডকুমেন্টেশন গুলা যেটা যখন কথা চলে আসছে, আমি একটা ডকুমেন্টস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যে কি কি ডকুমেন্টস আমরা নিয়ে কাজ করব, আপনারা স্ক্রিনে হয়তো বা আমার দেখতে পাচ্ছেন। আমি যে ডকুমেন্টসটা এখন ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস, যেটা পিআইটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। পিআই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রফর্মা ইনভয়েস? আমাকে রেসপন্স করবেন প্লিজ। ইয়েস 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 দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। তাহলে এইভাবে আমরা প্রতিটি অরিজিনাল ডকুমেন্টস গুলো, যেখানে সেনসিটিভ ইনফরমেশন, আমি ওটা হাইড করে দিব, কারণ একটা কোম্পানির ইনফরমেশন গুলা আমরা এখানে ডিসক্লোজ করতে পারি না, এই কারণে ইম্পোর্টারের নাম, এক্সপোর্টের নাম, সেনসিটিভ ইনফরমেশন গুলা আপনার স্ক্রিনে দেখবেন হাইড করা আছে। কিন্তু আমরা অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ডকুমেন্টস গুলো তৈরি করা হয়। যে দেখতেছেন স্ক্রিনে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, বিভিন্ন ডকুমেন্টস থাকে। আমি স্ক্রল করতেছি, এই যে স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন বিল অফ লেডিং আপনাদের স্ক্রিনে চলে আসছে। অরিজিনাল বিল অফ লেডিং, বিল অফ লেডিং কি, কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস হচ্ছে বিল অফ লেডিং। এখানে যদি সামান্য ভুল হয়, ইম্পোর্টার হিসেবে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিল অফ লেডিং এ কি কি বিষয়গুলো থাকতে হবে, কি কি বিষয়গুলো ম্যান্ডেটরি, প্রফর্মা ইনভয়েস যখন আমি বিজনেস স্টার্ট করব, প্রফর্মা ইনভয়েসে কি কি বিষয়গুলো থাকতে হবে, কোন কোন বিষয়গুলো ম্যান্ডেটরি, এইচএস কোড থাকতে হবে, ইনকোটার্মস থাকতে হবে, পেমেন্ট মেথডগুলো থাকতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে এই অরিজিনাল ডকুমেন্টস গুলোর পিডিএফ কপিগুলো আপনাদেরকে দিব। তারপর এগুলো নিয়ে আমরা আমাদের যখন ডকুমেন্টেশন ক্লাস হবে, আপনাদেরকে এইগুলো আমরা ধরে ধরে বুঝাবো যে এগুলোর পারপাস কি, কেন এভাবে এইচএস কোড দেওয়া হয়, এইচএস কোডের পারপাস কি, ইনকোটার্মসের পারপাস কি, পিআই গুলো কিভাবে লেখা হয়, এগুলোর কন্ডিশন গুলো কি কি থাকে, এভাবে আপনাদেরকে দেখানো হবে। আপনারা আশা করি ডকুমেন্টেশনের পারপাসটা বুঝতে পেরেছেন। তারপরে চলে আসুন এইচএস কোড এন্ড সুইফট কোডে। আমরা এইচএস কোড, যেটা বারবার আপনাদেরকে এইচএস কোডের ব্যাপারে আলোচনা করতেছি, দেখেন এইচএস কোড কিভাবে বের করতে হয়। বাংলাদেশ গভর্নমেন্টের ফার্স্ট শিডিউল, আমি এখন যে পিডিএফ ফাইলটা ওপেন করেছি, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের, এটা প্রতি বছরে রিনিউ হতে হয়। এটা হচ্ছে এখান থেকে এই ফার্স্ট শিডিউলের আপনার প্রতিটি পণ্যের এইচএস কোড দেওয়া থাকে। তাহলে এখান থেকে আমরা কিভাবে, এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা কিভাবে এইচএস কোড, আমি যে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছি তার এইচএস কোড কি, এইচএস কোডের এখানে দেখেন, এখানে ট্যাক্স ভ্যাটের ব্যাপারটা থাকে এইচএস কোডের সাথে রিলেটেড। তাহলে এইচএস কোড আমি কিভাবে নিজেই নিজের প্রোডাক্টের এইচএস কোড বের করব, ওই এইচএস কোডের কাস্টমস ডিউটি কি পরিমাণ আসতে পারে। ও এইচএস কোডে অনেক ধরনের মেকানিজম থাকে। দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ভুল এইচএস কোড ইউজ করেন, তাহলে আপনাকে বিশাল পরিমাণ ট্যাক্স দিতে হতে পারে। তাহলে এইগুলো আমরা যখন লাস্টের দিকে, আমাদের ক্লাসের লাস্টের দিকে এইচএস কোড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই এইচএস কোড নিয়ে আপনাদের যে কনফিউশন থাকবে, ইনশাল্লাহ আশা করি যে আমার যখন এই ক্লাসটা নিব, আপনাদের প্রবলেম কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এইচএস কোডের সুইফট কোড নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তারপর এই যে দেখেন ইনকোটার্মস নিয়ে আমরা বারবার বলতেছি, ইনকোটার্মস মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি ট্রেড স্টার্ট করি, আমাদেরকে ইনকোটার্মস জানতে হবে। আমরা যদি পিআই প্রফর্মা ইনভয়েস তৈরি করি, তাহলে আমাদেরকে ইনকোটার্মস এর ব্যাপারে নলেজ থাকতে হবে। এখন আপনারা নতুন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইনকোটার্মস নিয়ে আমরা আলোচনা করব। ইনকোটার্মস 2020, এখানে যাত্রাপথে এক্সপোর্টারের কি কি দায়িত্ব থাকবে, ইম্পোর্টারের কি কি দায়িত্ব থাকবে, কে কি রিস্ক নিবে, জাহাজ ভাড়া কে দিবে, ট্রাক ভাড়া কে দিবে, লোডিং আনলোডিং চার্জ কে দিবে, এক্সপোর্টারের কান্ট্রির কাস্টমস কস্ট কে দিবে, ইম্পোর্টারের কান্ট্রির কাস্টমস চার্জ গুলো কে দিবে। এই যে এই রিস্ক গুলো যে রয়েছে এখানে, এই ইনকোটার্মস গুলো আমরা এইভাবে বিভিন্ন চার্টের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে ইনকোটার্মস গুলো আপনাদেরকে ক্লারিফাই করব। এক্স ওয়ার্ক, এফসিএ, এফএস, এফওবি, এগুলোর বিভিন্ন মিনিংফুল রয়েছে। অর্থাৎ 3টে ওয়ার্ড থাকবে পিআইতে, হয়তোবা এফওবি থাকবে, সিএফআর থাকবে, ইএক্সডব্লিউ থাকতে পারে। এই মাত্র কিছুটা ওয়ার্ডিং এর চেঞ্জের কারণে এক্সপোর্টের দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে, আবার ইম্পোর্টের দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। তাহলে এইগুলো আমরা আমাদের ইনকোটার্মস এর ক্লাসে আলোচনা করব। এখন আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আপনাদেরকে পরিচিত করাচ্ছি যে আমরা কি কি বিষয়গুলো শিখবো এবং কেন এগুলো ইম্পর্টেন্ট। আমরা যদি এগুলো না শিখে বিজনেস স্টার্ট করি, আমরা কি ক্ষতির সম্মুখীন হতে পারি। মিস্টার রিয়াজউদ্দিনের একটা প্র্যাকটিক্যাল
গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে এগুলো যদি আমরা না জেনে যদি বিজনেস স্টার্ট করি আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। তাহলে দেখেন, ইম্পোর্ট এক্সপোর্ট রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে জানতে হবে। যদি আমরা ইম্পোর্টার হই অথবা এক্সপোর্টার হই, কি কি রিস্ক আমাদের থাকতে পারে এগুলো আমাদেরকে জানতে হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা অনেকেই অ্যাডমিশন অলরেডি নিয়েছেন। যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো অ্যাডমিশন নেন নাই অথবা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দেখেন, বুঝেন। আমাদের রেকর্ডেড ক্লাসও পাবেন আপনারা। আপনারা প্রতিটি লেকচারের রেকর্ডেড ক্লাসগুলো পাবেন, পিডিএফ ফাইলগুলো পাবেন। আপনারা যদি চান তাহলে আপনারা আমাদের চ্যাট বক্সে মেসেজ দেওয়া আছে, এখানে লিংক দেওয়া আছে। লিঙ্কগুলোতে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, যাতে আমাদের অফিসের যারা স্টাফ রয়েছেন তারা আপনাদেরকে নক দিবেন, আপনাদের সাথে কথা বলতে পারবেন। একজন আমাকে মেসেজ করেছেন, আমি ওনার মেসেজটা একটু পড়ি। একজন বলছেন প্লিজ পিডিএফটা শেয়ার করবেন। অবশ্যই আমরা প্রতিটি ক্লাসের পিডিএফটা শেয়ার করি। আর ক্লাস রিলেটেড পিডিএফ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া যারা সিট কনফার্ম করবেন তারাই গ্রুপ এড হতে পারবেন। কাইন্ডলি সিট কনফার্ম করুন। আচ্ছা, এটা ফ্লাশ আইডি থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এখনই লিংকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে। তাহলে চলে আসুন, আমরা যেই কোর্স আউটলাইনটা বলতেছিলাম আপনাদেরকে, ইম্পোর্ট এক্সপোর্টের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিস্ককে আইডেন্টিফাই করা, যে কি কি রিস্ক থাকবে এবং ওই রিস্কগুলোর সমাধান কি। তাহলে খুব সুন্দরভাবে এগুলাকে আমরা গুছিয়ে রেখেছি, যে আমরা খুবই সুন্দরভাবে স্লাইডগুলো করা আছে, যে আমরা যদি ইম্পোর্টার হই কি কি আমাদের রিস্ক হবে, এক্সপোর্টার হই কি কি রিস্ক হবে এবং ওই রিস্কের কি সমাধান। টু দা পয়েন্ট আমরা এখানে স্লাইডগুলো বানিয়েছি। অর্থাৎ রিস্ক থাকবে, তার নিচে সমাধান, রিস্ক তার নিচে সমাধান। যখন আমরা রিস্ক রিলেটেড ক্লাস করব তখন বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর বিল অফ এন্ট্রি দেখি, এই যে আপনাদেরকে এখন নতুন স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল অফ এন্ট্রি। আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করব, যখন ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স হবে, এই বিল অফ এন্ট্রি আমরা পেয়ে থাকি। এই বিল অফ এন্ট্রি কি, বিল অফ এন্ট্রিতে কিভাবে কাস্টমস ডিউটি ইম্পোজ করা হয়, এখানে কিভাবে আমরা বুঝতে পারবো, এই যে বিল অফ এন্ট্রি নাম্বার থাকে, কিভাবে কস্টিং করা হয়, আর কাইন্ডলি এগুলো নিয়ে একটু আমরা বড় বিস্তারিত করবেন আলোচনা স্যার, করব। এটা জুম করবেন একটু, দেখা যাচ্ছে আচ্ছা না। আমি স্ক্রিনটা জুম করতেছি। যদি এটা এটা পিডিএফটা আপনাদেরকে দিব, এখন জুম করা যাচ্ছে না কারণ আমার ফুল স্লাইডটা ওপেন করা। তো এটা নিয়ে আমরা ক্লাস করব। এখন আপনাদেরকে একটা স্যাম্পল দেখানো হচ্ছে, যে এভাবে বিল অফ এন্ট্রি আমরা পাবো। বিল অফ এন্ট্রির ক্লোজ গুলো ধরবো, ইম্পোর্টার কে, এক্সপোর্টার, তারপর সিএফআর কি না, ইনকোটার্মস, তারপর ইনভয়েস ভ্যালু, এসেসেবল ভ্যালু কি, তারপরে সিডি, আরডি, এসডি, যে কাস্টমসের বিভিন্ন আপনারা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে ওনারা কিভাবে করে, এগুলার একটা ম্যাথ রয়েছে, একটা ফর্মুলা রয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। খুব ইজি ফর্মুলা, এগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাস্টমস ডিউটি ক্যালকুলেশন করা হয়। তারপরে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করা। কাস্টমস ডিউটি ক্যালকুলেশন করার পূর্বে আমাদেরকে একটা টপিক জানতে হবে, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করা। আমরা এই যে নতুন স্ক্রিন আপনাদেরকে সামনে ওপেন হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন খুব ইজি উপায়ে, খুব সুন্দরভাবে আমাদের গুছানো। আমরা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করব, অর্থাৎ যেই অ্যামাউন্টের উপর কাস্টমস কর্মকর্তারা আমাদের থেকে কাস্টমস ডিউটি নেবেন, সেইটা আগে আমাদেরকে বের করতে হবে, সেটাকে অ্যাসেসেবল ভ্যালু বলে, যেটার উপর তিনি অ্যাসেসমেন্ট করেন। এই অ্যামাউন্টটা বের করার পরেই আমরা কিন্তু কাস্টমস ডিউটি ক্যালকুলেশনে যেতে পারবো। তাহলে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করব, তারপর আমরা চলে যাব কাস্টমস ডিউটি ক্যালকুলেশনে। কাস্টমস ডিউটি ক্যালকুলেশন, এই যে কাস্টমস টেরিফ শিডিউল, আপনারা বর্তমান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমস টেরিফ শিডিউল। যে প্রোডাক্ট আমি ইম্পোর্ট করব তার এইচএস কোড অনুযায়ী সিডি, এসডি, ভ্যাট, এআইটি, আরডি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে দেখা যাচ্ছে বাম দিকে এইচএস কোড, অর্থাৎ যে এইচএস কোড লেখাগুলো বোঝা যাবে না হয়তো বা, এগুলার ফাইলগুলো দিব আপনাদেরকে, এবং যখন ক্লাস করাবে তখন এই লেখাগুলো পিডিএফ ফাইল আমি ওপেন করব। এখন পাওয়ার পয়েন্টে আমি এই ফাইলগুলো অ্যাটাচ করেছি, এই কারণে বোঝা যাচ্ছে না হয়তো বা। এটা হচ্ছে টেরিফ শিডিউল, এখানে ট্যাক্স কোন প্রোডাক্টের উপর কত % ট্যাক্স রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। তাহলে এই টেরিফ শিডিউল আমরা ধরে ধরে আপনাদেরকে দেখাবো এবং বুঝাবো যে কিভাবে টেরিফ শিডিউল নিয়ে আলোচনা করা হয়, কিভাবে লেন্ডিং কস্ট ক্যালকুলেশন, যেটা আপনাদেরকে বলতেছিলাম, যে লেন্ডিং কস্ট ক্যালকুলেশন আমরা শিখবো। এই একটা স্ক্রিনে এখন আপনারা দেখতে পারবেন, নতুন স্লাইড হয়তো বা আসছে, আপনাদের স্ক্রিনে আসছে কিনা জানি না। আমার নতুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এখানে আপনারা বলতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, একজন আমাকে ইয়ে করলেন, হোয়াটসঅ্যাপ আছে, ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডটি দিয়েন। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডটা আমাদের গ্রুপে দেওয়া হয়। আমাদের যারা যারা এডমিশন নেয় তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়, এবং আমাদের পিডিএফ ফাইল এবং সমস্ত ডকুমেন্টস গুলা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই।
ওই গ্রুপে সবাইকে অ্যাড করা হয় এবং অ্যাড করার মাধ্যমে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখেন এই যে লেন্ডিং কস্ট ক্যালকুলেশন, এখানে আমরা এই স্লাইডে এভাবে ম্যাথ করব, এভাবে ক্যালকুলেশনগুলো করবো, আপনাদেরকে দেখাবো। আপনি যে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছেন কিনা এই ফর্মুলার মধ্যে নিয়ে আসবেন, এভাবে লেন্ডিং কস্ট করবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করার পর আমার কত টাকা ইউনিট প্রাইস হয়েছে প্রতিটি পিসের, তাহলে এই প্রোডাক্টটা আমি কত টাকায় বিক্রি করলে প্রফিটেবল হব। বর্তমান বাংলাদেশ রেটগুলো আপনি যাচাই করে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আমার ইম্পোর্ট করা বেস্ট হবে নাকি ইম্পোর্ট করা ঠিক হবে না। এভাবে লেন্ডিং কস্ট ক্যালকুলেশন থাকবো। তাহলে মিস্টার রিয়াজউদ্দিন এই টপিকসগুলো জানলেন, শিখলেন এবং এবার তিনি ইম্পোর্টার হলেন, তিনি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলেন এবং সাকসেসফুল হলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনাল ট্রেডে ইনভলভ হওয়া, শুধুমাত্র পণ্য ইম্পোর্ট করা, এগুলোর মাধ্যমেই আমরা ট্রেডে সাকসেসফুল হতে পারবো না। সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে এইগুলো রিস্ক আইডেন্টিফাই করতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমরা কি জানি না, কি জানা আমাদের অত্যন্ত জরুরি এজ ইম্পোর্টার, এক্সপোর্টার, ইনভেন্টর। এই বিষয়গুলো যদি না জেনে আমরা বিজনেস স্টার্ট করি, আমাদের কি কি ক্ষতি হতে পারে, কোন কোন জায়গায় আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি, এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা যে কোনো সময় রিস্কের মধ্যে থাকতে পারি এবং ক্ষতির সম্মুখীন হতে পারি। আপনারা কি আমার নতুন স্লাইডটা দেখতে পেরেছেন, নাকি স্ক্রিন চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ হয় নাই? না স্যার, চেঞ্জ হয় কোর্স নাই। ম্যাটেরিয়ালস এর হয় নাই। দেখতে পাচ্ছেন? আমরা যে আপনাদেরকে মিস্টার রিয়াজউদ্দিনের গল্প বললাম, ওই গল্পকে বেস করে আপনারা যারা ইম্পোর্টার হবেন তাদের কাজ হচ্ছে আপনারা ওই মিস্টার রিয়াজউদ্দিনের জায়গায় নিজেকে মনে করবেন যে আমি মিস্টার রিয়াজউদ্দিন, আমি যদি ইম্পোর্ট করি আমাকে কি কি জানতে হবে, কি কি বিষয়ে আমার নলেজ থাকতে হবে এবং যদি এগুলো না জানি আমাদের কি কি রিস্ক হবে। এবং মিস্টার রিয়াজউদ্দিনকে এই গল্পটাকে বেস করে আমরা পুরো 8টা ক্লাসই ওইভাবে লেকচার নেব, জায়গায় জায়গায় উনার উদাহরণ দিব, উনি কোথায় ফল করেছিলেন, এই বিষয়গুলো আমরা জানবো। এবার চলে আসুন, এই কোর্স আপনারা যারা করবেন এই কোর্সে কি কি মেটেরিয়ালস দেওয়া হবে। তাহলে প্রথমে আপনাদেরকে ইম্পোর্ট পলিসি অর্ডার একটা বই রয়েছে, এটা পিডিএফ কপি আপনাদেরকে দিব, কারণ আমরা যখন ইম্পোর্টার হবো আমাদেরকে এই ইম্পোর্ট পলিসির ব্যাপারে নলেজ থাকতে হবে। এই ইম্পোর্ট পলিসি অর্ডার আমরা আপনাদেরকে হুবহু ধরে ধরে পড়াবো না, আমরা আপনাদেরকে জায়গায় জায়গায় টাচ করবো যে আপনারা যারা ইম্পোর্টার হতে চান আপনাদেরকে কোন কোন বিষয়গুলো জানতে হবে, না জানলে আপনারা কোন কোন বিষয়গুলো ইম্পোর্ট পলিসি অর্ডারে অবশ্যই আপনাদেরকে জানা উচিত, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনার এখন আমি স্ক্রিন যেটা ওপেন করতেছি, এটা পিডিএফ ফাইল, ইম্পোর্ট পলিসি অর্ডারের এটার পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিব। আপনারা নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আপনারা কি পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন? বাংলাদেশ গেজেট। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পোর্ট পলিসি অর্ডার। এখানে আমি মার্কিং করে রেখেছি বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে আপনাকে পুরো ইম্পোর্ট পলিসি অর্ডার যদি আপনি পড়েন খুব ভালো, বাংলা লেখা আছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা এভাবে দেখতে পারবেন, আমি মার্কিং করে রেখেছি। এবং এই মার্কিং বিষয়গুলা কোথায় কিভাবে এজ ইম্পোর্টারকে এটা প্রোটেক্ট করে মানতে হবে, অবশ্যই এই বিষয়গুলো ফলো করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো যখন আমি ক্লাস করব, জায়গায় জায়গায় আমি ক্লাসের মাঝখানে যখন রিলেটেড ইনফরমেশন আসবে তখন আমি এই পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ইউজ করতে হয়। ঠিক সেইভাবে এক্সপোর্ট পলিসি অর্ডার আমরা আপনাদেরকে দিব পিডিএফ কপিটা, এক্সপোর্ট পলিসি অর্ডার। তারপর আমরা আপনাদেরকে দিব ট্যারিফ শিডিউল। ট্যারিফ শিডিউল হচ্ছে যে কোন প্রোডাক্টের উপর কি ধরনের কস্ট রয়েছে, এটা আমরা দেখে আমরা বুঝতে পারবো ট্যারিফ শিডিউলে। চলে আসুন ট্যারিফ শিডিউলে একটু ওপেন করি। আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি ইয়েগুলা, যাতে আপনারা কনসেপ্ট থাকে যে আপনারা কি কি ডকুমেন্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়গুলা। এটা ফার্স্ট শিডিউল ওপেন করেছি, এভাবে ট্যারিফ শিডিউল আমরা ওপেন করব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আমাদের যে বিষয়টা রয়েছে, আমরা কিছু ডকুমেন্টস এর স্পেসিমেন আপনাদেরকে দেখাবো, যেমন হতে পারে কমার্শিয়াল ইনভয়েস, পেকিং লিস্ট, বিল অফ লেডিং, বিল অফ এন্ট্রি। যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে প্রফর্মা ইনভয়েস দেখেছি, সেখানে কমার্শিয়াল ইনভয়েস দেখেছি। এভাবে ওইসব ডকুমেন্টস এর স্পেসিমেন গুলা আপনাদেরকে আমরা পিডিএফ কপি দিয়ে দেবো, যাতে আপনারা যখন নিজের পিআই বা কমার্শিয়াল ইনভয়েস, পেকিং লিস্ট এগুলো তৈরি করতে যান, তাহলে আপনারা ওই স্পেসিমেন দেখে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। ওইভাবে এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে আমরা দিব। সবশেষে একটা হচ্ছে যে কলামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এন্ড কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট। এটা আমার হাতে তৈরি করা একটা গাইডলাইন, ডান দিকে আপনারা তার কভার পেজটা দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্ট এন্ড কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট। এটা আমি ফ্রি দিব, তবে এটা আপনাদের একটা শর্ত রয়েছে, এটা সবাইকে ফ্রি দিব না। আমি এই কোর্স চলাকালীন সময়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, যারা যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে তাদেরকে আমার এই বইটা আমি ফ্রি দিয়ে দিব।
উইথাউট এনি কস্ট 100% ফ্রি। তবে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, কারণ এই কোর্সটা এমন হবে না একতরফা কোর্স, যাতে আমি শুধু বলে গেলাম, আপনারা শুনে গেলেন, আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানলাম না। আমাকে তো জানতে হবে আপনারা কতটুকু বুঝতেছেন না। এই কারণে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, কিছু কাজ দিব, ওই কাজগুলো আপনাদেরকে করতে হবে। যারা যারা এই সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, এট দ্য এন্ড অফ দ্য কোর্স আমি কোর্স কমপ্লিট করার পরে আপনাদেরকে বাংলায় লেখা এই হ্যান্ড নোটটা দিব। বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার। হ্যাঁ, কারণ কোনো কনফিউশন না থাকে। সারা আপনি ওরিয়েন্টেশন ক্লাসে দেখেছিলেন হ্যান্ড নোট দিবেন, এখনো দেন নাই। কাদেরকে দিব? যারা অ্যাসাইনমেন্টটা দিবেন। কেন আপনাদেরকে বাধ্য করা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়ার? কারণ আমি আপনাদেরকে অ্যানালাইসিস করতে চাচ্ছি যে আপনারা কতটুকু আমাকে বুঝতেছেন। আমি শুধু বলে গেলাম, আপনারা শুধু কোর্স করে গেলেন, আমি চাই না এই পারপাসটা। আমরা চাই যে আমরা শিখি, যেহেতু আমরা আসছি, আমরা শিখবো ইনশাল্লাহ। শিখার জন্য আসছি, এই কারণে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্টটা আমরা ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দিব, বুঝাবো। এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে হবে? অ্যাসাইনমেন্টটা হবে মিস্টার রিয়াজউদ্দিনকে বেস করে। আপনাদেরকে কল্পনা করতে হবে আপনারা মিস্টার রিয়াজউদ্দিন, এবং আপনারা একটা কান্ট্রি থেকে পণ্য ইম্পোর্ট করবেন। তাহলে ইম্পোর্ট করার পূর্বে আপনাদেরকে কি কি প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে হবে, কি কি বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, এইগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিতে হবে। এবং প্রতিটি 2 ক্লাস পর পর একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ প্রথম লেকচার 1 এবং লেকচার 2 তে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, লেকচার 3 হওয়ার পূর্বে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট 1 লেকচার 1 এবং 2 কে কভার করবে, যে সাপ্লায়ারকে আইডেন্টিফাই করা সে ফেক কিনা, কিভাবে সোর্সিং করতে হয়, এই বিষয়গুলো থাকবে। আবার লেকচার 3-4 এর পরে অ্যাসাইনমেন্ট যেটা দিতে হবে, ওইভাবে আবার আপনার পরবর্তী টপিকসগুলোকে কভার করা হবে। এভাবে আমরা প্রতিটি টপিকসগুলোকে, প্রতিটি বিষয়গুলোকে আমরা কভার করব ইনশাআল্লাহ অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবং আমাদের এই কোর্সের মাধ্যমে। আশা করি বিষয়গুলো, আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি কোনো বিষয়গুলো জানা থাকে আপনারা অবশ্যই বলবেন। তানিয়া ম্যাম, কি আপনি আছেন আমার সাথে? আমাকে জি শুনতে জি পাচ্ছেন? স্যার, আছে। আচ্ছা স্যার, আমি একটু আমার কথা, স্টুডেন্টের জি জি ক্ষেত্রে আপনি আপনাকে যদি শুনতে কিছু পাচ্ছি বলার স্যার। থাকে আপনি তো বলতে আমি পারেন। একটু, আহ, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা শারীরিক মানে কোর্সের মডিউলটা দেখে ভালো লেগেছে, আশা করি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এই ক্লাসটির মাধ্যমে। তো যারা কোর্সটিতে কন্টিনিউ করতে চাচ্ছেন, যারা কন্টিনিউ ক্লাসে জয়েন করতে চাচ্ছেন, তাদেরকে বলবো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, অথবা আপনার মোবাইল নাম্বারটিও চ্যাট বক্সে শেয়ার করতে পারেন, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে জি পাচ্ছি। জি আপনারা জি ক্লিয়ার যারা আপনার এখনো ফর্মটি ফিল আপ করেননি, তারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, অথবা আপনার মোবাইল নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করবেন। তাহলে আমরাই আপনাকে ইনফর্ম করব, কারণ এখানে অনেকেই তো জয়েন হয়েছে, আমরা তো সবাইকে খুঁজে পাবো না। তো আপনারা যারা ইন্টারেস্টেড, কাইন্ডলি আপনাদের নাম্বার শেয়ার করবেন, অথবা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, তাহলে আমরা কমিউনিকেশন করতে পারবো। আর যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে, সেহেতু আমাদের মূল পর্বের ক্লাসও শুরু হয়ে যাবে। তো ক্লাসটি কন্টিনিউ করার জন্য, যাতে আপনারা সবাই সিটটি কনফার্ম করতে পারেন। জি, আপনাদের কোনো কোশ্চেন আছে? কারো কি কোর্স কোর্স রিলেটেড রিলেটেড যদি কোনো কারো কোশ্চেন কোনো আছে? জানা জি থাকে, কোনো স্যার, কোশ্চেন আমার থাকলে একটা আমাকে কোশ্চেন আছে। জি বলেন প্লিজ। স্যার, এটা কি শুধু ইম্পোর্ট ইম্পোর্ট শেখানো হবে নাকি এক্সপোর্টও শেখানো হবে? আমি আর কি এক্সপোর্টের আমরা ব্যাপারে শিখতে বেশি আগ্রহী। হ্যাঁ, আমরা ইম্পোর্ট, এক্সপোর্ট, ইন্ডেন্টিং সবকিছু শিখবো। এখন দেখেন, যে বিষয়টা এজ এ ইম্পোর্টার আপনাকে জানা প্রয়োজন, সেই বিষয়টা এজ এ এক্সপোর্টারও আপনাকে জানা প্রয়োজন। কোনো বিষয় এজ এ ইম্পোর্টারকে সেভ দিচ্ছে, কোন বিষয়টা এক্সপোর্টারকে সেভ দিচ্ছে। তাহলে আমরা দুইটাই শিখবো। কোন পেমেন্ট মেথডটা ইম্পোর্টারের জন্য বেস্ট, কোন পেমেন্ট মেথডটা এক্সপোর্টারের জন্য বেস্ট, কোন ইনকোটার্মসটা ইম্পোর্টারের জন্য বেস্ট, কোন ইনকোটার্মটা এক্সপোর্টারের জন্য বেস্ট, কোন এইচএস করে আপনি ইউজ করলে ইনসেন্টিভ পাবেন এক্সপোর্টের ক্ষেত্রে। তো এইভাবে আমরা আপনাদেরকে শিখাবো। তাহলে আমাদের এই কোর্সটা শুধুমাত্র ইম্পোর্ট ওরিয়েন্টেড বা এক্সপোর্ট ওরিয়েন্টেড না, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোকে নিয়ে আমাদের আলোচনা, এবং দুটাকে নিয়ে আমাদের ক্লাস ডিজাইন করা। ইভেন আপনারা যারা ইন্ডেন্টর হতে চাচ্ছেন, ইন্ডেন্টরও কিন্তু হওয়ার জন্য আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো শিখতে হবে। আপনি যদি সিএন্ডএফ এজেন্ট হতে চান, আপনাকে সিএন্ডএফ এজেন্ট হতে হতে গেলেও এই বিষয়গুলো, যেগুলো টপিকস গুলো দেখালাম, এই বিষয়গুলো আপনাকে মাস্টার এক্সপার্ট হতে হবে। তাহলে কিন্তু আপনি সিএন্ডএফ এজেন্ট হতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোর্স রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের এই কোর্সটি সাধারণত সপ্তাহে 2 দিন হয়ে থাকে, রবি মঙ্গল রাত 9টা থেকে 11টা, জুম অ্যাপের মাধ্যমে।
লাইভ ক্লাসটি নেওয়া হবে। এছাড়াও আপনাদেরকে প্রতিটা ক্লাসেরই রেকর্ডেড ভিডিওগুলোও দিয়ে দেওয়া হবে। আপনাদের ইমেল আইডিটি শেয়ার করবে, ওইখানে আপনাদের ড্রাইভের অ্যাক্সেসগুলো শেয়ার করা হবে। ইভেন আপনাদের কোর্স রিলেটেড যে পিডিএফগুলো আছে স্যার সেগুলো আপনাদেরকে গ্রুপেই দিয়ে দিবে। আপনারা যারা জয়েন হবেন কোর্সে তারা সেই গ্রুপে কানেক্টেড হতে পারবেন। জি, থ্যাংক ইউ আর তানিয়া যদি ম্যাম। কোনো কোশ্চেন থাকে আপনারা আমি জিজ্ঞাসা করতে সবাইকে পারেন। আপনাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন অবশ্যই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাসে এড হয়েছেন। আপনাদের আগ্রহ রয়েছে অবশ্যই, আপনারা কেউ ইম্পোর্টার হতে চান, কেউ এক্সপোর্টার হতে চান, কেউ এই ডিপার্টমেন্টে এই সেক্টরে নিজের জব ক্যারিয়ার করতে চান। আপনারা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করতে চাই না। আর আমাদের একাডেমিক যে আমাদের বিবিএ বলেন, এমবিএ বলেন, যেভাবে আমরা কোর্সগুলো করে থাকি, দেখবেন বিবিএ এমবিএ করার পরেও কিন্তু মানুষ উদ্যোক্তা হতে পারতেছে না। ওইভাবে প্র্যাকটিক্যাল লাইফের সাথে তাদের কানেক্টিভিটি থাকে না কোর্সগুলোর। আমাদের সংক্ষিপ্ত কোর্স, কিন্তু এখানে আপনার রিয়েল লাইফের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনারা হয়তো বা গল্পের মাধ্যমে জানতে পেরেছেন যে শুধুমাত্র সাপ্লায়ারকে খুঁজে বের করা, এভাবে বিজনেস স্টার্ট করা যায় না। ইন্টারন্যাশনাল ট্রেডে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানতে হয়। এলসি কি, ইনকোটার্মস কি, এইচএস কোড কি, এলসির কার্যাবলী কি কি, এলসি কিভাবে ইম্পোর্টার এক্সপোর্টারকে প্রোটেক্ট করে, কস্টিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে আমরা কিন্তু ট্রেড স্টার্ট করতে পারবো না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব আমার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব ব্যবসায়িক উদাহরণ এবং বাস্তব ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনারা এই ট্রেডের বিষয়গুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। আমি একটি বিষয় সবসময় বিশ্বাস করি, জ্ঞান কখনো খরচ নয়, এটি এটি একটা ইনভেস্টমেন্ট, ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। একটি ভালো বই, একটি ভালো প্রশিক্ষণ বা একটি নতুন দক্ষতা, এগুলো এমন সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আজ হয়তো আপনি একজন ছাত্র, আগামীকাল আপনি একজন উদ্যোক্তা হতে পারেন, হয়তো আপনি একটা কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার হবেন, হয়তো বা আপনি ইম্পোর্টার হতে পারেন, এক্সপোর্টার হতে পারেন, অথবা আপনি নিজের বাইং হাউস পরিচালনা করবেন। আপনি যাই করেন না কেন আপনাকে সঠিক জ্ঞান থাকতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, বর্তমান সময়ে চাকরির বাজারে শুধু ডিগ্রি যথেষ্ট নয়, নট এনাফ। প্রতিষ্ঠানগুলো এখন এমন মানুষ খোঁজে যারা কাজ জানেন, যারা বাস্তব সমস্যার সমাধান করতে পারে, যারা আন্তর্জাতিক বাইরের সাথে যোগাযোগ করতে পারে। এইগুলা যদি না জানি, আমরা স্কিল ডেভেলপ না করি, তাহলে আমরা কিন্তু মার্কেটে আমাদের ভ্যালু ক্রিয়েট করতে পারবো না। আমাদেরকে আমাদের ভ্যালু ক্রিয়েট করতে হবে। আমি আপনাদের একটি অনুরোধ করব, এই কোর্সটিকে শুধুমাত্র সার্টিফিকেট কোর্স হিসেবে দেখবেন না, যে একটা সার্টিফিকেট পাবো এটা না। এটিকে আপনাদের ভবিষ্যৎ কেরিয়ার ও ব্যবসার জন্য একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে দেখুন। এই 1 মাস যদি মনোযোগ দিয়ে শিখেন, নিয়মিত ক্লাস করেন, প্রশ্ন করেন, অ্যাসাইনমেন্ট করেন, অনুশীলন করেন, তাহলে কোর্স শেষে আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স যে লেভেলে বাড়বে, আপনারা নিজেই বলবেন স্যার অনেক কিছু জানছে, অনেক কিছুই শেখা হয়েছে। যারা এখনো ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন নাই, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলতে চাই, সিদ্ধান্ত অবশ্যই আপনাদের। আমি কাউকে জোর করে ভর্তি হতে বলবো না। তবে একটি বিষয় চিন্তা করে দেখবেন, আপনি যদি আগামী 1 মাস নতুন কিছু না শেখেন, আপনি এখন সাপোজ আপনি যদি এখন যে অবস্থায় রয়েছেন, আপনি আগামী 1 মাস যদি নতুন কিছু না শেখেন, তাহলে 1 মাস পরে আপনি আজ যেখানে আছেন সেখানেই থাকবেন। কিন্তু যদি এই 1 মাসে আপনি একটা নতুন দক্ষতা অর্জন করলেন, নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করলেন, তাহলে 1 মাস পরে আপনার জ্ঞানের পরিধি, আত্মবিশ্বাস, কনফিডেন্স, পেশাগত দক্ষতা সবই আজকের চেয়ে অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি বলছি না যে এই কোর্স শেষ করলেই সবাই সফল ইম্পোর্টার হয়ে যাবেন বা এক্সপোর্টার হয়ে যাবেন, অথবা সবাই চাকরি পেয়ে যাবেন। কারণ সফলতা নির্ভর করে আপনার পরিশ্রম, আপনার ডেডিকেশন কেমন, আপনার ধারাবাহিকতা কেমন, তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই 1 মাসে আপনাদের আন্তর্জাতিক বাণিজ্যের এমন একটি বাস্তব ভিত্তিক জ্ঞান দিতে পারি যা আপনার ব্যবসা, চাকরি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার দীর্ঘদিন কাজে লাগবে। সঠিক সময় সঠিক জ্ঞান অর্জন করা ভবিষ্যতের সবচেয়ে লাভজনক বিনিয়োগ, ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এটা। আপনি যে ইনভেস্টমেন্ট করবেন আপনার যে কোনো বিষয়, ওইটা আপনার থেকে ক্ষতি হতে পারে, হারায় যেতে পারে, চুরি হতে পারে, কিন্তু আপনি আপনার নলেজের জন্য, জ্ঞানের জন্য যে ইনভেস্ট করবেন, এটা আপনার জন্য সারা জীবন থাকবে। এই যে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে যে গল্পগুলো বললাম, এই গল্পটা কিন্তু আপনার দীর্ঘদিন মনে থাকবে। আপনি যখনই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস স্টার্ট করেন না কেন, আপনার নলেজে এই কথা টাচ করবে যে না, আমি এই বিজনেসটা এভাবে স্টার্ট করতে পারি না, এটা কিছু বিষয় রয়েছে যেগুলো আমাকে জানতে হবে। এর আগে হয়তো অনেকে ভাবতেন যে এই বিষয়গুলো অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট। আসলে এই বিষয়গুলো ডিফিকাল্ট না। আপনারা যারা ধারাবাহিকভাবে এটা মেনটেন করবেন, আপনাদের জন্য এটা ইজি মনে হবে। সঠিক সময়ে সঠিক জ্ঞান অর্জন করা ভবিষ্যতের জন্য সবচেয়ে লাভজনক বিনিয়োগ, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। আপনারা যদি মনে করেন এই কোর্সটি আপনাদের লক্ষ্য, ব্যবসা এবং ক্যারিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমি আন্তরিকভাবে আপনাদের
আমাদের সঙ্গে এই 1 মাসের যাত্রায় থাকতে বলবো। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনারা আসুন। ইনশাল্লাহ আমরা একসঙ্গে শিখবো, বাস্তব উদাহরণ বিশ্লেষণ করব, বাস্তব ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করব এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহজভাবে বোঝার চেষ্টা করব। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আশা করছি আগামী ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের কোশ্চেন গুলো এখন আমাকে করতে পারেন। স্যার আমার আর একটা কোশ্চেন ছিল। আমার খুব ইচ্ছে বলেন। যে আমি বাংলাদেশ থেকে আম এক্সপোর্ট করব ইউরোপ বা আমেরিকাতে। এই জি। কোর্স করলে যাবতীয় জিনিসপত্র তো আমি শিখতে পারবো না স্যার? এখন আম যখন আপনি এক্সপোর্ট করবেন ইউরোপে, প্রথমে হচ্ছে যে আম কোন কান্ট্রিতে এক্সপোর্ট হয় বলেন তো বাংলাদেশ থেকে? কোন স্যার ইউরোপ কান্ট্রিতে বেশি আমেরিকা যায়? সব কান্ট্রিতে তো হয়। হ্যাঁ, আমেরিকা, তাহলে এটা কানাডা বা আমাদেরকে ইউরোপ। এটা আমাদেরকে মার্কেট রিসার্চ যেটাকে বলা হয়, প্রথমে লন্ডনে আমাদের স্যার, কাজ হচ্ছে লন্ডনে, ইউকেতে আমাদেরকে ইউকেতে বেশি ছিল। আমাদের বিভিন্ন সিস্টেম রয়েছে, আমরা মার্কেট রিসার্চ করব। ধরেন 10টা কান্ট্রি রয়েছে, 10টা কান্ট্রিতে মার্কেট প্রোডাক্ট গুলো বাংলাদেশ থেকে যায়। আমরা 10টা কান্ট্রি থেকে কোনটা কান্ট্রিকে টার্গেট করব এটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে শিখতে হবে যে এই প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করতে গেলে কোনো ইনসেনটিভ রয়েছে কিনা, গভর্নমেন্ট আমাদেরকে কোনো ক্যাশ ইনসেনটিভ দিবে কিনা। যেমন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনার পাট, চামড়াজাত পণ্য, কৃষিজাত পণ্য, এগুলাতে গভর্নমেন্ট 8 থেকে 10% বা 5% ক্যাশ ইনসেনটিভ দেয়। অর্থাৎ আপনি যদি জিরো প্রফিটে পণ্যটা এক্সপোর্ট করেন, তাহলে গভর্নমেন্ট থেকে আপনি 5% বা 10% যদি ইনসেনটিভ পান, তো এটাই তো আপনার প্রফিট হয়ে যাবে। আর আমরা এই ট্রেড করতে গেলে আপনি যখন এক্সপোর্টের সাথে আলোচনা করবেন, তাকে যখন আপনি কোটেশন দিবেন, কোটেশন কিভাবে ইন্টারন্যাশনাল মানের কোটেশন লিখতে হয়, কিভাবে প্রাইস কোট করতে হয়, কিভাবে পিআই, আপনি যেহেতু একজন এক্সপোর্টার হবেন, আপনাকে পিআই তৈরি করতে হবে, কমার্শিয়াল ইনভয়েস তৈরি করতে হবে। তারপর এই যে আম এক্সপোর্ট করার জন্য, কৃষি প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য বাইরের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন সার্টিফিকেটের, যেমন হেলথ সার্টিফিকেট। কারণ ওই আমে এমন কীটনাশক ব্যবহার করা হয় নাই যাতে ওই কান্ট্রি মানুষদের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ওই ফাইটো সার্টিফিকেট লাগবে, হেলথ সার্টিফিকেট লাগবে, রেডিয়েশন সার্টিফিকেট লাগবে। ফুড আইটেমের জন্য এইসব সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়, কোথায় থেকে পাওয়া যায়, এগুলো আলোচনা করব। এই যে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না। এই বিষয়গুলো আমরা শিখাবো। এইচএস কোড কিভাবে আপনি ইউজ করবেন, আপনি এক্সপোর্ট কস্টিং গুলা কিভাবে করবেন, এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আপনি এক্সপোর্টারকে কিভাবে প্রাইস কোট করবেন, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন কারো থাকলে আমাকে অবশ্যই, মিস্টার জোবায়ের আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে বলেন প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম আপনাদের এই 1 মাসের ক্লাস কবে থেকে স্টার্ট করতে যাচ্ছেন? তানিয়া ম্যাম, আপনি এটা কনফার্ম করবেন প্লিজ। জি 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 স্যার, আমাদের যেহেতু কোর্সের শিডিউল বলা হয়েছে যে রবি আর মঙ্গলবার হবে, অবশ্যই আমরা স্যার চেষ্টা করব রবিবার থেকে আমাদের ক্লাসটি শুরু হবে। আচ্ছা, রবিবার রবিবার কেন? থেকে হবে। আপনাদের ক্লাস না বললেন যে সোমবার আর বুধবার? না না স্যার, আমাদের এই ব্যাচের এই স্লটের ক্লাসের কথা বলাই হয়েছে যে রবি আর মঙ্গলবার, রবি মঙ্গল রাত 9টা থেকে 11টা। আমাদের প্রিভিয়াস ব্যাচের আচ্ছা, শিডিউল ছিল হচ্ছে সোমবার, প্রিভিয়াস ব্যাচের আমাদের বাট এই শিডিউল ছিল ব্যাচে তো, যারা ওইটা আমি বলেছি। এই ব্যাচে আপনাদেরকে আগেই হয়তো বা ইনফর্ম করা হয়েছে, ওনারা মেসেজ দিয়েছে, যাদেরকে গ্রুপেও মেসেজ দিয়েছে যে কখন থেকে ক্লাস হবে। এটা হচ্ছে রবি এবং ম্যাডাম কি বললেন, বুধ। রবি ও মঙ্গল রাত রবি 9টা ও থেকে মঙ্গল, সরি। 11টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কারো কোশ্চেন আছে কোনো? আহ, হাসান আরেফিন, আপনি কিছু বলতে চাচ্ছেন, মিস্টার হাসান আরেফিন? হ্যাঁ, মিস্টার হাসান আরেফিন, আপনি মেবি উপরের মেসেজের রিপ্লাই বলতেছেন। আমি যদি এক্সপোর্টের ক্ষেত্রে কর্পোরেশন সিস্টেম কোম্পানি রান করি, কর্পোরেট সিস্টেম প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে তারপরে যদি বিজনেস করি, তাহলে নর্মাল একজন এক্সপোর্টার থেকে কি কি ভিন্নতা আসতে পারে? আচ্ছা, আপনি লিমিটেড কোম্পানি স্টার্ট করতে চাচ্ছেন। দেখেন, যখন আমরা এক্সপোর্ট করব বা ইম্পোর্ট করি, আমরা যখন বিজনেস সেট আপ করবো, মিস্টার হাসান আরেফিন, আপনি জানতে চেয়েছেন যে আমি যদি কর্পোরেট সিস্টেমে কোম্পানি রান করি, প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে তারপরে যদি বিজনেস করি, তাহলে নর্মাল একজন এক্সপোর্টার থেকে কি কি ভিন্নতা আসতে পারে। আপনার ডিফিকাল্টিস আসবে। ভিন্নতা হচ্ছে যে এটা হচ্ছে লিমিটেড কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি নিতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইআরসি নিতে হবে। তারপর আপনার কোম্পানির ছাড়পত্র নিতে হবে, পরিবেশ ছাড়পত্র নিতে হবে। অর্থাৎ আপনার প্রোপাইটারশিপ এবং পার্টনারশিপ যে কোম্পানি,
তার থেকে অনেকগুলো লাইসেন্সিং কস্ট বেড়ে যাবে, আপনার গভর্নমেন্টের ফর্মালিটিস বেড়ে যাবে, আপনার কোম্পানির আইনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে, আপনাকে আরজেসির মেম্বার হতে হবে, আপনার মেমোরেন্ডাম থাকতে হবে, এইগুলো ফর্মালিটিস আপনাকে থাকতে হবে। তাহলে আপনি এই এই আপনার প্রসিডিউর গুলো হচ্ছে যে আপনার ডিফিকাল্টিস গুলো অনেক বেড়ে যাবে। আপনি যদি বিগিনার হন, আপনি যদি ট্রেড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি প্রপার্টনারশিপ অথবা পার্টনারশিপ কোম্পানির মাধ্যমে করতে পারেন। অথবা আপনার যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে, আপনি যদি নিজেই উৎপাদনকারী হয়ে থাকেন, তাহলে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি এজ এ ম্যানুফ্যাকচারার আপনি কোম্পানিগুলো খুলে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারের। এক্ষেত্রে আপনার আইআরসি ইআরসির আপনার পার্থক্য থাকবে। আপনি যদি প্রপার্টনারশিপ নেন, আইআরসির কস্টটা খুব কম থাকে, প্রায় 10 থেকে 12 হাজারের মধ্যে আপনি আইআরসি করে নিতে পারেন। কিন্তু আপনার যদি ইন্ডাস্ট্রি লিমিটেড হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হয়, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি কাকে বলে, যেটা প্রাইভেট লিমিটেডে আপনি যে কোম্পানি করবেন সেই কোম্পানির জন্য যে আইআরসি নেবেন, সেই আইআরসির কষ্ট অনেক বেড়ে যায়। আপনার মূলধন কত, ক্যাপিটাল কত, আপনার মেমোরেন্ডামে কি ধরনের আপনি ক্যাপিটাল দেখিয়েছেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনার লাইসেন্সিং কস্ট আসবে। আপনার পরিবেশ ছাড়পত্র নিতে হবে, ফায়ার সেফটি ছাড়পত্র নিতে হবে, এই ধরনের আপনার রিকোয়ারমেন্ট গুলো চলে আসে। তবে যদি প্রপার্টনারশিপ প্রাইভেট লিমিটেড থাকে, তাহলে এই ধরনের ঝামেলা থাকে না, আপনারা ইজিলি ট্রেড করতে পারেন। আরো বিভিন্ন রয়েছে, পার্থক্য রয়েছে। আশা করি ক্লাস চলাকালীন সময় এই বিষয়গুলো নিয়ে আমাদের টাইম টাইম আলোচনা হবে, আপনার বিষয়গুলো বুঝতে পারবেন। আহ আর কারো কোনো কোশ্চেন আছে? মিস্টার আমি একটু আবরার, আপনি বলতে হ্যান্ড রেজ চাচ্ছিলাম। করেছেন। মিস্টার আমার আবরার, কয়েকটা জি কোয়েশ্চেন মিস্টার, ছিল। জি জি বলেন। আচ্ছা, আমার প্রথম হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল যেরকম যে আসলে আমরা কত টাকা দিয়ে মানে বিজনেসটা স্টার্ট করতে পারি ইম্পোর্টের, মানে আচ্ছা, সর্বনিম্ন। এটা হুম, ইম্পোর্টের, কি বললেন, হুম, ইম্পোর্টের নাকি এক্সপোর্টের? জি ইম্পোর্টের। আচ্ছা, আপনি যদি চান আপনি 50,000 টাকাও স্টার্ট করতে পারেন, 20,000 টাকাও করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটির উপর। আমরা ফার্স্টলি আপনাদেরকে এনকারেজ করব যে আপনি যদি বিগিনার হন, কোনো কিছু না জানেন, আপনারা স্টার্টিং করবেন এজ এ স্মল, খুবই স্মল কোয়ান্টিটি দিয়ে। আপনি অনলাইন বিটুবি প্ল্যাটফর্মের মাধ্যমে সাপ্লায়ারকে খুঁজবেন, সাপ্লায়ারকে ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার পর যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে সেই সাপ্লায়ার ফেক না, তখন আপনি মিনিমাম অর্ডার অফ কোয়ান্টিটি 20,000, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি লাইসেন্সিং করবেন না স্টার্টিং এ, কারণ লাইসেন্সিং করতে গেলেই তো আপনার 40 থেকে 50,000 টাকা চলে আসবে, খরচ আসতে পারে। আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হয়, তাহলে এই লাইসেন্সিং কস্টটা আরো বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে এই কারণে আপনারা লাইসেন্সিং না করে আপনারা ডোর টু ডোর ফেসিলিটির মাধ্যমে ওই প্রোডাক্টটা, সাপোজ আপনি একটা কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে ইম্পোর্ট করতে চাচ্ছেন, চায়না থেকে একটা কসমেটিক্স প্রোডাক্ট ইম্পোর্ট করবেন। এখন আপনি ওই প্রোডাক্টের জন্য আপনি লাইসেন্সিং গুলো করলেন, লাইসেন্সিং করে তারপর বিজনেস করবেন, এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি বেড়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনি প্রথমে সাপ্লায়ারকে খুঁজবেন, তাকে আইডেন্টিফাই করবেন, কিভাবে করতে হয় এটা আমরা আমাদের লেকচারে দেখাবো। তারপরে আপনি কি করবেন, এই যে স্যাম্পল মেথডে যে প্রোডাক্টটা আমি ইয়ের জন্য ট্রায়াল বেসিসে, আপনি ইনিশিয়াল স্যাম্পলে আপনি 20,000 টাকা নিয়ে আসলেন, এবং তার সাথে ট্রান্সপোর্টেশন কস্ট আপনার ডোর টু ডোর বেসিসে চলে আসতো আপনার কাছে। এক্ষেত্রে আপনার কোনো লাইসেন্সিং লাগবে না, কোনো কাস্টমস ফর্মালিটিস লাগবে না। আপনি ডোর টু ডোর ফেসিলিটির পণ্যটা নিয়ে আসার পরে আপনি আপনার রিটেল শপে অথবা আপনি অনলাইনে বুস্টিং এর মাধ্যমে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি প্রোডাক্টগুলোকে বিক্রি করবেন। আপনি দেখবেন যে এই প্রোডাক্টগুলো চলে কেমন, এটা ডিমান্ড কেমন রয়েছে। তারপরে আপনি ডিসিশন নেবেন না না আমি পরবর্তীতে 40,000 টাকা আনবো, পরবর্তীতে 60,000 টাকা, এভাবে স্লাইডলি বাড়বেন। তাহলে আপনি যদি চান, আগে বিশাল ধরনের ইম্পোর্টের রিকোয়ারমেন্ট থাকতো, বিশাল ইনভেস্টমেন্ট লাগতো, এখন আপনি চাইলে অল্প পরিমাণের পণ্যগুলো নিয়ে এসে বিজনেস স্টার্ট করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আমাকে। আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল আর কি। আচ্ছা, আমি হ্যাঁ, যদি অস্ট্রেলিয়া কানাডা থেকে ওই যে নিত্য প্রয়োজনীয় যেগুলো থাকে, ছোলা বড়ি ইত্যাদি, এগুলো করার জন্য কিরকম ইনভেস্টমেন্ট দরকার হতে পারে আসলে? আচ্ছা, ছোলা বুট আমি নিজেই, চিকপিস এটাকে বলা হয়, চিকপিস আমি নিজেই ইম্পোর্ট করেছি, এবং বড় বড় কনসাইনমেন্ট আমি ইম্পোর্ট করেছি কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে। তো এটা ছলার জন্য আপনাকে মেইনলি হচ্ছে এটা লার্জ কোয়ান্টিটি লাগে। মিনিমাম আপনাকে তো আপনার একটা ট্রান্সপোর্টেশন কস্টের ম্যাটার আছে এখানে। আপনি যদি ট্রান্সপোর্টেশন কস্টটা আপনাকে যদি আপনি ওইভাবে ফুল না করেন, তাহলে আপনি কিন্তু পার্সেল নিয়ে আসলে তো আপনার প্রফিটেবল কোম্পানির হবে না। হিসাবে কয় টাকা এটা লেখো, ওইটা এখানে লেখো। আচ্ছা, আপনার সাইড টক হচ্ছে হয়তোবা। তাহলে আপনাকে এখানে আমি কোনো অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট বলতে পারবো না, কিন্তু এটা লার্জ অ্যামাউন্ট লাগবে। আপনি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এভাবে করতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় এসেনশিয়াল আইটেম। আর এইটার ক্ষেত্রে আপনাকে
বাইরের অস্ট্রেলিয়া, কানাডা ওইসব কান্ট্রি বেস্ট হয়, তাহলে এখানে আপনার ট্রান্সপোর্টেশন আপনি পার্সিয়াল কন্টেনার নিতে পারবেন না। মিনিমাম তো অন্তত আপনাকে একটা 20 ফিটের কন্টেনার 20 মেট্রিক টন আপনাকে প্রোডাক্টগুলো নিতে হবে। তাহলে আপনাকে 2 মেট্রিক টন আপনাকে কন্টেনার হিসাবে কাউন্ট করে আপনাকে প্রোডাক্টটা নিতে হবে, যে ওই কন্টেনার ওই প্রোডাক্টটা কত কত কোয়ান্টিটি ধরা হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে মিনিমাম কত টাকা পণ্যগুলা লাগবে, কারণ এটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, আমি একটা কোর্স করতে চাচ্ছিলাম। জি, হ্যাঁ বলেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আর কমার্শিয়াল আইআরসি এর ভিতরে পার্থক্যটা কি? আচ্ছা, কমার্শিয়াল আইআরসি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে। ট্রেডিং মানে হচ্ছে বেচা এবং কেনা, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন এবং এটা বিক্রয় করলেন, অর্থাৎ প্রোডাক্টটাকে কোনো ম্যানুফ্যাকচারিং তার রূপগত পরিবর্তন করতেছেন না, এটাকে বলা ট্রেড। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্টকে এক্সপোর্ট করলেন, এটা ট্রেড করতেছেন। আপনি একটা প্রোডাক্টকে ইম্পোর্ট করলেন, ট্রেড করলেন। আর ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে যেটা ইন্ডাস্ট্রি থাকে, অর্থাৎ আপনি একটা কোকোনাট নারিকেল নিলেন, সেটাকে ম্যানুফ্যাকচারিং করে তেল তৈরি করলেন, সেই তেলটাকে এক্সপোর্ট করতেছেন, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আপনার, প্রোডাকশন করেন আপনি। তাহলে এটা হচ্ছে আপনার শিল্প কারখানা। এটা শিল্প কারখানার জন্য আপনি যখন করবেন এটাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি বলা হয়। আর আপনি যদি ট্রেডিং করার জন্য নেন, যে বেচা কেনা, তখন এটাকে আপনাকে বলা হয় কমার্শিয়াল আইআরসি। ইভেন আপনি যখন এলসি ওপেন করবেন ব্যাংকে, যখন আপনি এলসি ফর্ম নেবেন, তখন আপনাকে ফর্মেরও ক্যাটাগরি থাকে, ইন্ডাস্ট্রিয়ালের জন্য আলাদা এবং কমার্শিয়ালের জন্য আলাদা। কমার্শিয়াল জাস্ট ট্রেড, এবং ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, মানে আপনার শিল্প কারখানা, যেখানে আপনার রূপগত পরিবর্তন করে পণ্যগুলো তৈরি করা হয়। আর কমার্শিয়ালের ক্ষেত্রে পণ্যগুলো কোনো চেঞ্জিং করা হয় না। যেমন উনি ছোলা চিকপিস নিয়ে আসবেন, চিকপিস ইম্পোর্ট করবেন এবং সেটা বিক্রয় করবেন। এখন ছোলা থেকে তিনি যদি আটা তৈরি করেন, সাপোজ আটা হয় না, তারপরে আমি উদাহরণ দিলাম যে ওনার কারখানা আছে, ওই কারখানায় তৈরি করবেন, তাহলে এটা হচ্ছে ওনার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের জন্য যদি তাহলে নিয়ে আসেন, তাহলে ওনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, আর কিছু বলবেন? আচ্ছা, আর আমার কার আরো কি আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, আর কি। আচ্ছা, জি, আমার কোয়েশ্চেন হ্যাঁ, ছিল যে আমরা এই যে কোর্সটা শেষ করার পরে আমাদের হয়তো বা আরো কিছু প্রবলেম হইতে পারে, হ্যাঁ, ওগুলোকে আমরা হুম, সাপোর্ট পাবো? অবশ্যই। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ইভেন আমি 2 বছর আগে যে স্টুডেন্টকে করিয়েছি, উনিও দেখা যাচ্ছে যে আমার থেকে টাচে থাকে। তো ওনারা একজন জুট নিয়ে কাজ করতেছে, জুট প্রোডাক্ট নিয়ে, আম, কেউ মেশিনারিজ নিয়ে, পার্টস নিয়ে। আপনাদের যখনই হবে এটা, আমার এটা ইয়ে হবে যে মাই প্লেজার, যে আপনি আমাকে নক করেন। যখনই নক করবেন, হয়তো বা আমি বিজি থাকলে সাথে সাথে আপনাকে রেসপন্স নাও করতে পারি। আপনি আমাকে মেসেজ দিয়ে দিবেন, আপনার পরিচয় দিবেন, আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিব। আপনি যেখানে প্রবলেম হবে, যেখানে আমার সাপোর্টের প্রয়োজন হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমার 2014 থেকে ইউজ করতেছি, তাহলে বুঝতে পারতেছেন আমার খুবই কনফিডেন্সিয়াল সিম নাম্বার, যেটা ওইটা আপনাদেরকে শেয়ার করেছি, যেটা আমি সবসময় ইউজ করি। 24 ঘন্টা আমার চালু থাকে আলহামদুলিল্লাহ। তো ওই নাম্বারটা আপনাদেরকে দিয়েছি, এই স্লাইডের স্ক্রিনে ফার্স্ট পেজেই রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে দিলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো। আর এটা শুধুমাত্র চেষ্টা করব না, এটা আমার প্লেজার হবে যে আপনার যারা আমার কোর্স করেছেন, তারা, আমি চাই তারা উদ্যোক্তা হন, তারা যদি এটা করেন, আমি খুবই আনন্দিত সাথে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আর আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে একটা কথা বলতে জি চাই, বলেন। আপনারা যারা কোর্সটি করবেন তারা আমাদের সাথে এমনিতেই কানেক্টেড থাকবেন, কারণ আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে। আপনাদের সবাইকে এটা বলা হয়েছে, তো আমরা এটা কানেক্টেড রাখবো। আপনাদের সকলকেই আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যারা আমাদের লাইফ টাইম সাপোর্টে পাবেন। এছাড়া স্যার তো আছেনই, আপনাদের সাথে অল টাইম কমিউনিকেশন থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, স্যার, একটা কথা ছিল আর কি, যে এই কোর্সটা করার মাধ্যমে যে মানে আমি চাচ্ছি দুবাই থেকে কাঁচা সবজির মানে এক্সপোর্ট করতে চাচ্ছি আর কি। তাহলে মানে আচ্ছা, ব্যবসাটা করে কি আসলে লাভজনক আহ, পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমরা ওই বিষয়গুলোই নিয়ে আলোচনা করব, যে আপনি কিভাবে এক্সপোর্টার হবেন, কিভাবে ইম্পোর্টার হবেন, আপনাকে কিভাবে মার্কেট রিসার্চ করবেন, যে প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন তার রিকোয়ারমেন্ট গুলো বাংলাদেশ থেকে কি কি রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হতে পারে, লিগ্যাল ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে, তারপর আপনি বায়ার কিভাবে খুঁজবেন, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। যে কিভাবে আপনি বায়ার, দুবাইতে সাপোজ আপনি যে এক্সপোর্ট করবেন, তার তো বায়ার আপনাকে লাগবে, তাই না? স্যার, আমার কাজিন আর কি, আমরা তো নাকি উনি দুবাইতে। ক্লাস, হ্যাঁ, দুঃখিত স্যার, আজকে জি আমি বলুন। কথার মাঝখানে বলতেছি আর কি।
তো না আমার না কাজিন বস স্যার বলেন। আমার কাজিন স্যার যে কিছুদিন আগে বোর্ড বডি পাঠাইছিল আর কি, পরে উনি আচ্ছা 40,000 টাকা মতো লস খাইছিল। এখন আচ্ছা স্যার আসলে আমি নিজেও চিন্তা করছি যে মানে কোর্সটা করব, তবে ওনার এরকম মানে যে লস হওয়ার কারণে ভিতর থেকে একটা মানে আসলে ভেঙে পড়ে গেছি আর কি, আর মানে উৎসাহটা জন্মাইতেছে না, আচ্ছা আচ্ছা যার কারণে এটাই। কনফিডেন্স একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যারা এই কারণে আমি ইন্টারন্যাশনাল ট্রেড যখনই করাই আপনাদেরকে রিস্ক গুলা বারবার আলোচনা করি প্রতিটা ক্লাসে রিস্ক নিয়ে। কারণ যখন একজন মানুষ লস খেয়ে যায় তখন তার কিন্তু কনফিডেন্স চলে যায়, এবং টাকার যে ক্ষতিটা তার চেয়ে বেশি ক্ষতিটা হচ্ছে কনফিডেন্স। একবার যদি আপনার কনফিডেন্স চলে যায় তাহলে কিন্তু আপনি আর ওই সাঁতার শিখবেন না। পানিতে নামার সময় আপনি যদি প্রথম দিনই কনফিডেন্স হারাই ফেলেন তাহলে আর সাঁতার কিন্তু আর শেখা হবে না, বা সাইকেল চালাতে গিয়ে যদি আপনি কনফিডেন্স হারাই ফেলেন তাহলে আর সাইকেল শেখা হবে না। এই কারণে কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনার কাজিন যিনি করলেন, আজকে আপনি কি ওরিয়েন্টেশন ক্লাসটা ফুল করছিলেন? ফুল প্রথম থেকে ছিলেন আপনি মিস্টার ইখলাস? না, না স্যার, আমি হাকিম? যে শুরু থেকে আহ, আমি রেগুলার হতে পারি না আচ্ছা আর কি, 1 ঘন্টা মিস করছি, আমি 10টার দিকে যোগদান করছি আর কি। আচ্ছা, আমরা এই ওরিয়েন্টেশনটা স্টার্ট করেছিলাম, মিস্টার রিয়াজউদ্দিন একজন উদ্যোক্তা হতে চেয়েছিলেন আপনার কাজিনের মতো, এবং উনি ধরা খেয়েছিলেন, ওইভাবে আমরা গল্পটা দিয়েই কোর্সটা আমরা স্টার্ট করেছিলাম, ওরিয়েন্টেশনটা। তো উনাকে বেস রেখেই আমরা পুরোটা ক্লাস করব যে উনি কি কি ভুল করেছেন, কি কি করা উচিত ছিল। আপনার ক্ষেত্রেও আপনি সেভাবে ওই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কাজিন যে পণ্যগুলো পাঠালেন তিনি তার কস্টিং গুলা করেছিলেন কিনা, তার বায়ারের রিকোয়ারমেন্ট গুলা তিনি সঠিকভাবে ওনার নলেজে ছিল কিনা, ট্রেডের ইনফরমেশন গুলো তার নলেজে ছিল কিনা। এগুলো না থাকলে তো ধরেন লস খাবার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ আমরা উদাহরণ দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্রে যখন আপনি মাছ ধরতে যাবেন আপনাকে সেফটি টুলস গুলো নিয়ে যেতে হবে। যে কোনো সময় দুর্ঘটনা আসতে পারে, যে কোনো সময় একটা রিস্ক হতে পারে, আপনার হয়তো বা ঝড় বৃষ্টি আসতে পারে, জলদস্যুর অ্যাটাক হতে পারে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডেও যে কোনো ধরনের রিস্ক হতে পারে, তো আমাকে ওই রিস্কের প্রিপারেশন গুলো নিতে হবে যে কি কি প্রবলেম থাকতে পারে এবং সেগুলোর সমাধান কি। আমরা এই কোর্সের মাধ্যমে ওইভাবে, আপনি ইম্পোর্টার হন অথবা এক্সপোর্টার হন, আপনার কি কি জানা অত্যন্ত জরুরি, যেগুলো না জেনে আপনি এই বিজনেস স্টার্ট করতে পারবেন না, যেগুলো জানা অত্যন্ত জরুরি সেগুলো বিষয় নিয়ে এভাবে আমরা কোর্সটা ওরিয়েন্টেশন দিয়ে দিয়ে আলোচনা করেছি। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা আমরা যে আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা করেছি ওই রেকর্ডেড ক্লাসটা আপনি দেখে নেবেন। তাহলে আপনার কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে যে এই কোর্সটা কেন বেনিফিটের, কেন এই কোর্সটা না করে ইন্টারন্যাশনাল ট্রেড স্টার্ট করা ঠিক হবে না, ইনশাআল্লাহ। জি স্যার, এটা দিলে আর কোনো উপকৃত হবো কোশ্চেন? আসলে। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি আপনার মোবাইল নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেন কাইন্ডলি, ওনারা আমাদের অফিসের যে স্টাফ রয়েছেন আপনাদের সাথে যোগাযোগ করবে। মোবাইল নাম্বার না দিলে কি হবে, পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না। জি স্যার, জি স্যার, হ্যাঁ ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেন। মিস্টার আবরার, আপনার আরো কোনো গ্রুপে দিব কোশ্চেন আছে? নাকি স্যার? গ্রুপে দিয়ে দেন অথবা এই চ্যাট বক্সে দিয়ে দেন, উনি নোট করবেন, তানিয়া ম্যাম নোট করবেন আপনার নাম্বারটা। আমি স্যার মূলত হচ্ছে যে ওনার সাথেও পরামর্শ করছি, উনি জিনিসটা এমন ভাবে আমাকে নর্মাল ভাবে বুঝাইছে যে এখানে কিছু কাগজপাতি হলে মানে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। পরে আমি আবার ওনা থেকে আরো জিজ্ঞেস করছি যে আপনি লস কি জন্য খাইলেন, তো উনি বলতেছে এখন মানে সিজন ডাল চলতেছে ওই জন্য মানে আমি সঠিক সময় সঠিক মানে কি মালামাল পাঠাইতে পারি ওই জন্য। আসলে এখন হ্যাঁ সঠিক দেখেন বলতেছি কিনা এটা সঠিক জানি না। দেখেন, আপনি যদি পান এক্সপোর্ট করেন, পানের বিভিন্ন কান্ট্রি ওয়াইজ কিন্তু ওনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে লাইভ পান 7 ডেজ এর মধ্যে তাকে এক্সপোর্টারের কাছে ইয়ে করতে হবে আপনাকে। কিছু কিছু কৃষি প্রোডাক্ট রয়েছে আপনাকে 2 দিনে শিপমেন্ট করতে হয় ভাঙার পরে। তাহলে এগুলা তো জানতে হবে, এগুলা বিষয়টা হচ্ছে যে আপনাকে বিষয়গুলো জানতে হবে যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, ওই প্রোডাক্টটা সেন্সিটিভ কি। স্পেসিফিকেশন সার্টিফিকেট আপনাকে জানতে হবে যে স্পেসিফিকেশন সার্টিফিকেট কি। এটা হচ্ছে যে যেই কান্ট্রিতে আপনার ধরেন দুবাইতে যেখানে আপনার কাজিন বা যে রিলেটিভ থাকে, ওনারা যে সবজিগুলা বা যে প্রোডাক্টগুলো বিক্রয় করে তার একটা স্পেসিফিকেশন নিতে হবে আপনার তার কাছ থেকে। আপনি না জেনে যদি একটা আলু এক্সপোর্ট করে দেন, ওই আলুটা ওই কান্ট্রির জন্য প্রযোজ্য না, ওই কাস্টমস ওই আলুটা আটকায় দিতে পারে। কারণ কি, নর্মাল আমরা যে আলু খাই তার যে ট্রিটমেন্ট এবং ওই কান্ট্রিতে যে আলুটা ওই কান্ট্রি নিবে, যা আপনি যেটা পাঠাবেন ওই কান্ট্রি কাস্টমসটা আটকায় দিতে পারে যে এই আলুটা আমাদের কান্ট্রিতে জন্য প্রযোজ্য না, কারণ আপনি যে এখানে যে কেমিক্যাল ইউজ করেছেন বা যে সারগুলো ইউজ করেছেন আমাদের দেশে এটা এলাও না।
ঠিক আছে, তো এই কারণে কি করে কাস্টমস কর্মকর্তা আপনাকে পণ্যটা রিলিজই করতে দিবে না, ওই পণ্যগুলো ফালাই দিবে, এমন হতে পারে, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপরে এই কারণে স্পেসিফিক সার্টিফিকেশন গুলো বোঝা, যে কোন কোন একটা প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতেছেন তার হালাল সার্টিফিকেটের প্রয়োজন আছে। আপনি জানেন না যে হালাল সার্টিফিকেট ছাড়া আপনি পণ্যটা এক্সপোর্ট করে দিলেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে। এই কারণে কোর্সটাকে করলে বিষয়গুলো আপনার ক্লিয়ার হবে, বিষয়গুলো বুঝতে পারবেন যে এইচএস কোড কি, ইনকোটার্মস কি, ডকুমেন্টেশন গুলো কি, কিভাবে আপনি প্রফেশনালি একজন এক্সপোর্টার হতে পারেন। এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। কাঁকড়া আপনি যদি এক্সপোর্ট করতে চান, লাইভ কাঁকড়া এক্সপোর্ট করতে, জীবিত কাঁকড়া এক্সপোর্ট করতে হয়। তো জীবিত কাঁকড়া কিভাবে এক্সপোর্ট করতে হয়, ওটা প্যাকিং ওই ধরনের করতে হয় যাতে ওনারা চায়না পর্যন্ত, থাইল্যান্ড পর্যন্ত যে মানে যে কদিন সময় লাগে বাই এয়ার শিপমেন্ট, এগুলো জীবিত থাকবে, ওইভাবে প্যাকিং করা হয়। তাহলে ডকুমেন্টেশন যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট জানতে পারবো। ডকুমেন্টেশনের ক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপোর্টের ক্ষেত্রে, এবং সার্টিফিকেশন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপোর্ট আপনি যদি করেন আপনাকে সার্টিফিকেশন বুঝতে হবে, যে এক্সপোর্ট করতে গেলে কি কি সার্টিফিকেট লাগে, কোন জায়গা থেকে লাগে। যেমন আপনি বলেন কৃষি প্রোডাক্ট গুলো আপনি এক্সপোর্ট করবেন, তাহলে খামার বাড়ি থেকে আমাদেরকে কিছু সার্টিফিকেট লাগবে, যেটা ওই কান্ট্রিতে যাবার পর ওই কাস্টমস কর্মকর্তা ওই পণ্যগুলো আটকায় না আটকায়। ওখানে আপনাকে দেখাতে হবে হেলথ সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, এগুলো কোনো কঠিন না, আমরা এই সার্টিফিকেট গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ক্লাসে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার আচ্ছা, এখানে কি ব্রোকারদের নিয়ে কোনো কি আলোচনা আছে? কিসের? ওই যে যারা জাস্ট ব্রোকার হিসেবে কাজ করে ওখানে। আচ্ছা, এটাকে বলা হয় ইনডেন্টিং। ইনডেন্টিং মানে হচ্ছে যে এমন একজন পার্সন বা ব্যক্তি, একটা কোম্পানি যাদের ইনডেন্টিং লাইসেন্স থাকবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, উনি হচ্ছে এক্সপার্ট, উনি উইথাউট এনি পেমেন্ট ইনভেস্টমেন্ট, উনি কি করে তার ইন্টারন্যাশনাল ট্রেডের নলেজ এবং রিলেশনশিপকে কাজে লাগিয়ে উনি কি করে বিজনেস করে, এবং তিনি এজ এ ব্রোকারেজ তিনি কিছু কিছু কমিশনের বিনিময়ে টাকা আর্ন করতে পারেন। খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ একটা, এটা ইন্টারন্যাশনাল ট্রেডের একটা পার্ট। যারা ইন্ডেন্টর হন তাদের কিন্তু ইনভেস্টমেন্ট লাগে না, উনি কিন্তু মিডলম্যান হিসেবে ইম্পোর্টার এবং এক্সপোর্টার। যেমন আপনার যদি কোনো কাজিন থাকে কোনো কান্ট্রিতে, ইটালিতে, এখান থেকে তিনি পান নিতে চাচ্ছে বাংলাদেশ থেকে, আপনি কি করলেন, এজ এ ইন্টেন্টর কাজ করলেন, যে আপনি তাকে যে বাংলাদেশে যেখানে যে জেলায় উপজেলায় পান উৎপাদন হয় ভালো কোয়ালিটির, সেই পানটা তাকে ট্যাগ করে দিলেন, এবং আপনি ইন্ডেন্টর হিসেবে রোল পালন করলেন, যে এবং তাদের থেকে আপনি একটা কমিশন নিলেন। তাহলে এখানে আপনার কোনো কমিশন টাকা লাগবে না। ব্রোকারেজ হিসেবে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো যে ক্লাসে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, ডকুমেন্টেশন, লাইসেন্সিং, আইডেন্টিফাইং ফেক সাপ্লায়ার, ফেক বায়ার, হাউ টু আইডেন্টিফাই ফেক বায়ার সাপ্লায়ার, এগুলো বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এগুলো হচ্ছে, তাহলে উনার মেন ইনভেস্টমেন্ট কি? একজন ব্রোকারেজ দালালের মেন ইনভেস্ট কি থাকে বলেন তো? তার নলেজ, তিনি যেভাবে মানুষকে মোটিভেট করতে পারে, তাদেরকে যেভাবে বোঝাতে পারে, ওইটাই হচ্ছে তার মেন ইনভেস্টমেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডে যারা ইন্ডেন্টর হবে তাদের মেন মেন ইনভেস্ট কি, মেন হচ্ছে তার নলেজটা এবং রিলেশনশিপ। কারণ আপনার যদি কানাডাতে একজন পরিচিত বন্ধু থাকে এবং আপনার রিলেশনশিপ আছে কারোর মাধ্যমে, এখানে আপনি স্টার্ট করতে পারেন যে দোস্ত কানাডাতে কি প্রোডাক্ট বাংলাদেশ থেকে ভালো যায়, ওই প্রোডাক্ট আমি এক্সপোর্ট করবো। এখন ওই প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য কি কি ফর্মালিটিস জানা তো জরুরি, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো যদি আমি না জানি, না জেনে 50-60 টাকার একটা মাল এক্সপোর্ট করে দিলাম, তাহলে আমি ক্ষতির সম্মুখীন হতে পারি। কারণ ওই প্রোডাক্টটার ওই কান্ট্রিতে গেলেই শুধু হবে না, ওই কান্ট্রির একটা রিকোয়ারমেন্ট রয়েছে, ওই কান্ট্রির একটা আইন রয়েছে যে কোন প্রোডাক্ট কোন ট্রিটমেন্টে গেলে ও তারা রিলিজ করতে দিবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, হাসান আরিফিন, আপনি একটা কোশ্চেন করছেন, স্যার সিএনএফ লাইসেন্স নিতে গেলে কি নির্দিষ্ট এজ লাগে? স্যার আমার এজ 18, এনআইডি হয়ে গেছে, প্রবলেম নেই। হ্যাঁ, 18 হলেই আপনি করতে পারবেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি সিএনএফ লাইসেন্স নিতে পারবেন না। আপনাকে এনবিআর এক্সাম দিতে হবে, এবং বিভিন্ন দীর্ঘ বছর যাবত সিএনএফ লাইসেন্স বন্ধ ছিল, রিসেন্টলি ওপেন হয়েছে, এখন দেওয়া হচ্ছে। তো আপনাকে যদি আপনি সিএনএফ রিলেটেড যদি ইয়ে করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে যে এই কোর্সটা আপনি করতে পারেন। কারণ আপনি যদি একজন সিএনএফ এজেন্ট হন, আপনি এইচএস কোডের ব্যাপারে আপনার নলেজ না থাকে, ডকুমেন্টেশনের ব্যাপারে যদি নলেজ না থাকে, লাইসেন্সিং এর নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি একজন সিএনএফ এজেন্ট হতে পারবেন না, এবং এনবিআর এটার পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে। আহ আর কারো কোনো কোশ্চেন আছে সিএনএফ সহ কি, সিডিএফ সহ? বুঝি নাই কি কোশ্চেন করেছেন। জে টু এভরিওয়ান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ওয়েরিফিকেশন ক্লাসের রেকর্ডটি দিয়েন। আচ্ছা আচ্ছা, স্যার, এখানে একজন ওই যে একটা নাম্বার দিয়েছেন, ওই নাম্বারে রেকর্ডেড ক্লাস চেয়েছেন। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি নাম্বারে কোনো রেকর্ডেড ক্লাস পাঠানো হয় না। ঠিক আছে, গ্রুপ থাকে আমাদের, যারা এডমিশন নেন তাদেরকেই রেকর্ডেড ক্লাস দেওয়া হয়।
এবং তাদেরকে ওই গ্রুপে অ্যাড করা হয়, তাদেরকে ওই গ্রুপেই সমস্ত পিডিএফ ফাইল, ডকুমেন্টেশন, প্রতিটি ক্লাসের লেকচার সিট এবং রেকর্ডেড ক্লাস সবকিছু এখানে দেওয়া হয়। আপনি যে নাম্বার দিয়েছেন, আপনার নাম্বারটা নোট করা হলো। তানিয়া ম্যাম, আপনি ওনাকে আপনার নাম্বারটা কাইন্ডলি জি নোট জি করে স্যার, নেন। আমি নোট করে লাস্টে, রেখেছি। ওকে। হ্যাঁ, ওনার যে কোয়ারি থাকবে আপনি ওনাকে ইয়ে করবেন। আর কারো কোনো কোনো ওকে। কোশ্চেন আছে? আচ্ছা, আমি সবাইকে একটু আবার বলতে চাই, যারা ক্লাসটি করে ভালো লেগেছে স্যারের ক্লাসটি, কাইন্ডলি যারা মানে কন্টিনিউ করতে চাচ্ছেন ক্লাসটি, অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, অথবা আমি আপনাদেরকে যে নাম্বার থেকে নক দিয়েছি অথবা টেক্সট করা হয়েছে, ভিডিও শেয়ার করা হয়েছে, কাইন্ডলি ওইখানেও নক করতে পারবেন। জি। আর কোর্স আপনাদের যে রিলেটেড কোনো আরো আর কনফিউশন কোনো থাকলে, কোশ্চেন কোর্স থাকলে রিলেটেড কোনো জিজ্ঞাসা কোশ্চেন থাকলে করবেন। আপনারা জিজ্ঞাসা করবেন অবশ্যই। আব্দুল কাইয়ুম, আপনার কোনো কোশ্চেন আছে? মিস্টার আব্দুল কাইয়ুম? আব্দুল্লাহ আল মাহমুদ, আপনার কোনো কোশ্চেন আছে? আব্দুর রহমান, মিস্টার আব্দুর রহমান, আপনার কোনো কোশ্চেন আছে? আরো অনেকে আছেন, জিল্লুর রহমান আছেন, মাহাদি হাসান আছেন, মোহাম্মদ খুরশেদ আছেন। আপনারাও বলতে পারেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। নাহিদ আল সুলতান আছেন, ইমরান হোসেন আছেন, খায়রুল ইসলাম আছেন, মেহেদি হাসান, আপাল স্যার আমার একটা আছেন। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি যদি কোনো আইআরসি ইয়ারসি করি প্রথম বছর, আমি যদি আমদানি কোনো না করি সেক্ষেত্রে কোনো লাইসেন্সে কোনো প্রবলেম হবে নবায়ন করলে শুধু? আচ্ছা, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি নেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল না আপনাকে আমার, ইন্ডাস্ট্রিয়াল না আমার, নর্মাল আইআরসি আছে। বাট আমি যদি এই হ্যাঁ, প্রথম বছর যদি না কোনো কোনো প্রবলেম হবে আমদানি না। না না করি। না কোনো না না, প্রবলেম হবে না। ওইটার যে মেয়াদ আছে, আপনি ওই মেয়াদে ইম্পোর্ট করলেই হয়। ধরেন আপনার যে রিনিউ করে নেবেন, যদি না করেন ওটা প্রবলেম না, আপনি রিনিউ করতে পারেন। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে একটা বিধিনিষেধ রয়েছে। ওখানে প্রাথমিক পর্যায়ে অ্যাডহক আইআরসি দেওয়া হয়। অ্যাডহক আইআরসি মানে হচ্ছে আপনাকে একটা লিমিট দিবে, ওই লিমিটটা যদি আপনি ক্রস করেন তাহলে আপনাকে ফার্দার আপনাকে আইআরসি দেওয়া হবে সম্পূর্ণ, এবং আপনি আপনার যত টাকার ইনভেস্টমেন্ট মূলধন রয়েছে সেই হিসাবে আপনি ইয়ে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু কমার্শিয়ালের ক্ষেত্রে ওই ধরনের ইয়ে নাই। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই আছেন, সাব্বির আহমেদ রয়েছেন, তারপর মোস্তফা শাহরিয়ার, মাহাদি হাসান। স্যার আপনাদের কোনো স্যার কোশ্চেন থাকলে করেন। জি হ্যাঁ, স্যার। স্যার, ক্লাসগুলি তো সাব্বির একদম আহমেদ প্র্যাকটিক্যাল বলেন। ওরিয়েন্টেড হবে, তাই না? কোনো তো থিওরি না। মানে এরকম অনেক কোর্সে হয় কি, টিচার ওই যে মানে ভার্সিটির পড়াশোনার মতো তোতা পাখির মতো বলেই যায়, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলাম হ্যাঁ, যে কোর্সগুলা কি একদম প্র্যাকটিক্যাল, মানে অফিসে যেভাবে বা একটা প্র্যাকটিক্যাল এক্সপোর্ট করতে যে ডকুমেন্টগুলি লাগে ওই ডকুমেন্টগুলি ধরে ধরে তো আপনি আমাদেরকে ক্লাস করাবেন, প্র্যাকটিক্যাল জিনিস, অবশ্যই আমরা নোট প্র্যাকটিক্যাল থিওরি। এলসি নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো, প্র্যাকটিক্যাল পিআই নিয়ে ক্লাস করাবো, প্র্যাকটিক্যাল কমার্শিয়াল ইনভয়েস নিয়ে, বিএল নিয়ে, প্র্যাকটিক্যাল কস্টিং করাবো। একটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করবো যে আমরা অমুক প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছি, এটার কস্টিং কত আসতে পারে, চলেন আমরা এটা কস্টিং করি, এভাবে করাবো। কিন্তু আপনাকে বুঝতে হবে, যে কোনো কিছু শিখেন শিখেন না কেন, আপনার থিওরিটিক্যাল বিষয়গুলো অবশ্যই থাকবে। এখন বিষয়গুলো হচ্ছে যে এখানে থিওরিটিক্যালের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল গুলোকে নিয়ে আসবো, অর্থাৎ রিয়েল লাইফের সাথে অ্যাটাচ করা। আর ভার্সিটিতে কি হয়, ওখানে ডেফিনিশন গুলো পড়ানো হয় শুধু। বিবিএ করেছে, এমবিএ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়গুলো জানে না। আমরা নিজেরাই করেছি বিবিএ এমবিএ করার পরও, কিন্তু আমরা বুঝতাম না যে এইভাবে। কিন্তু আমার ক্লাস করার পর আমার স্টুডেন্টদের কমেন্ট হচ্ছে, স্যার যদি এগুলো আমরা যদি বিবিএ তে করতাম, যদি এই বিষয়গুলো আমাদেরকে যদি এমবিএ তে শেখানো হতো, তাহলে আমরা স্টুডেন্ট লাইফ থেকে উদ্যোক্তা হয়ে যেতাম। এটা হচ্ছে আমার স্টুডেন্টের কমেন্টস। এখন আপনি প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল মানে পার্থক্যটা বুঝতে হবে, যে প্র্যাকটিক্যাল মানে আমি প্র্যাকটিক্যাল ডকুমেন্টস গুলো নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে থিওরিটিক্যালও থাকবে, কিন্তু এমন না যে আপনাদের মুখস্থ করতে হবে, একদম বোরিং লাগবে, ওই ধরনের না। খুবই রিয়েল লাইফ থাকবে, ওকে স্যার, প্র্যাকটিক্যাল এক্সাম্পল থ্যাংক ইউ থাকবে। স্যার। হ্যাঁ, জি ওকে জি। স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? জি, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, আমি ক্লাস এখানে সমাপ্তি করতেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের ক্লাস ভালো লাগে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। যারা এডমিশন নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আহ, এখানে সাপ্লাই চেন দেখেন, সাপ্লাই চেন যদি করেন, কমার্শিয়ালের একটা পার্ট হচ্ছে সাপ্লাই চেন।
আপনি যেটা আসসালামু আলাইকুম স্যার। শিখতে আসছেন ইম্পোর্ট এক্সপোর্ট, মিস্টার হাসান আরিফিন একটা কোশ্চেন করেছেন, তাকে রিপ্লাই দিয়ে দিয়ে আগে উনি জিজ্ঞেস করেছেন স্যার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কিছু শেখানো হবে কিনা। সাপ্লাই চেনের কমার্শিয়াল ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে সাপ্লাই চেন, অর্থাৎ কমার্শিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে বিশাল একটা বিষয়, তার একটা পার্ট হচ্ছে সাপ্লাই চেন, এবং সাপ্লাই চেনও নিজের একটা বিশাল বিষয়। তাহলে কমার্শিয়ালে আমরা যে বিষয়গুলো শিখবো, পিআই এর যে বিষয়গুলো থাকে, আপনার লজিস্টিক্স এর যে বিষয়গুলো থাকে, ইনকো টার্মস যেগুলো থাকে, সেইগুলো কিন্তু আপনার সাপ্লাই চেনের পার্ট চলে আসে। ঠিক আছে, আশা করি মিস্টার স্যারের আরিফিন আপনি বুঝছেন, এখানে সাপ্লাই চেনের কিছু পার্ট চলে আসে। আরেকজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন please। যত বড় বড় এক্সপোর্টার চায়না থেকে এক্সপোর্ট করে, হ্যাঁ, ওই যে হেরান লাইভস ওই ক্লাস লাইভে করতে চাই, কিন্তু কাটবো না। আমি করতেছি কি বাফাই দিয়া করতে পাইলে আচ্ছা, সময় নাই তো। আমাকে একটু ক্লাস জিওমি যে 230 এটা কি আপনি আমাকে কোশ্চেন করতেছেন? আমি মিউট করি অল। এবার বলেন, এখানে সাইড নয়েজ আসছিল, ভয় আপনাদের সাইড টক আসছিল, এখন জি বলেন স্যার, কারো আমি একটা কোশ্চেন থাকলে। প্রশ্ন করতে চাচ্ছি। জি, নাম বলে কোশ্চেনটা করেন, কারণ আপনার জি আমি ডিভাইসের নাম দেওয়া নেই ওখানে, আমি জি মোবাইল। আমি মোহাম্মদ জি ফসিউজ্জামান শেরপুর থেকে বলতেছি। স্যার আমি জি জি এক্সপোর্ট বলেন। গার্মেন্টস এর যে কাপড় এটা এক্সপোর্টের জন্য আমি সুইজারল্যান্ডে এক্সপোর্টের জন্য চিন্তা করতেছি। হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা। এক্সপোর্টের জন্য আমি এখানেই করব আর কি, ট্রেনিং করব। আর ট্রেনিং এর হুম হুম। সাথে আমাদের যে ডকুমেন্টস গুলো, ডাটা ডকুমেন্টস লাগবে, তারপরে আপনার যে বিভিন্ন ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, তারপরে যে ইয়া যা যা লাগে আর কি এক্সপোর্টের জন্য, যে ইয়ারসি বিন, হ্যাঁ। লাইসেন্স গুলা জি লাগে, জি। ইআরসি লাগে, হ্যাঁ এই সমস্ত গুলা কি হ্যাঁ। আমাদেরকে সহযোগিতা করবেন? আরেকটু বলি এগুলো হচ্ছে স্যার হলো, জি জি বলেন। বাইরে হ্যাঁ থেকে যদি আমরা করতে চাই না, অনেক সময় দেখা যায় যে তারা আমাদের টাকা পয়সা অনেক বেশি চাবে। এই জন্য কি ধরনের হ্যাঁ। সহযোগিতা স্যার আপনারা করবেন? জি ধন্যবাদ স্যার। ইনফরমেটিভ যে ইনফরমেটিভ যে সহযোগিতা লাগবে, কারণ এটা হচ্ছে লাইসেন্সিং এর পার্ট, কি কি লাইসেন্স লাগবে এগুলো আমি আপনাদেরকে দেখা দিব। ইভেন আপনি যদি অনলাইনে লাইসেন্স করেন, এগুলা নিজেরাই করতে পারবেন, এখন সবকিছু অনেক লাইসেন্স অনলাইনে খুব ইজিলি পাওয়া যায়। আহ, নিজেরাই করতে পারেন। আমার থেকে যদি লাগে হেল্প, আমি আপনাকে হেল্প করতে পারবো, যে আপনি কোথায় কিভাবে করতে পারবেন, এগুলো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ঠিক আছে, তবে আপনাকে যদি বলেন যে আমি লাইসেন্স করে দিব, তাহলে এটা আমি পারবো না, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে আমাকে রিকোয়েস্ট করে, স্যার আপনি আমার লাইসেন্সটা করাই দেন। আমি লাইসেন্সটা করাই দিতে পারবো না, কারণ আমার তো সময়ের একটা ম্যাটার আছে। এখানে আপনাকে প্র্যাকটিক্যাল অফিসেও লাগতে পারে, বিভিন্ন সময় ভিজিট করতে হতে পারে। তো লাইসেন্স রিলেটেড আপনার ইনফরমেশন, স্যার এই লাইসেন্স করবো, কি কি ডকুমেন্টস লাগবে, এই লাইসেন্স কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় করতে হবে, স্যার আমি এই প্রোডাক্টটা এক্সপোর্ট করতে চাচ্ছি, কি কি লাইসেন্স লাগবে, এগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। এই লাইসেন্সটা সাপোজ আমি স্যার এই আইআরসি নিতে চাচ্ছি, আমি কিভাবে করব, আপনাকে আমি ভয়েসে মেসেজ পাঠিয়ে দিলাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলাম, অর্থাৎ আপনি আমাকে যদি এই কোর্সের পরেও যদি এইগুলা বিষয়গুলো নিয়ে আমাকে নক করেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব, হেল্প করব। যেখান থেকে পারি, আমার যতটুকু ইনফরমেশন ইয়ে থাকবে, আমি আপনাদেরকে চেষ্টা করব যে সর্বোচ্চ আপনারা যাতে বিজনেস স্টার্ট করতে পারেন, ওইভাবে আমার প্রচেষ্টা থাকবো, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। জি, আর কারো ধন্যবাদ স্যার। কোশ্চেন? জি, ওয়েলকাম আপনাকে। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সবার কোশ্চেন সমাধান পেয়েছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা গ্রুপে নক দিতে পারেন। আর যারা আপনারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন করে নেবেন। আর যারা অ্যাডমিশন নিয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, আর আপনাদের সাথে আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। আহ, আচ্ছা, কোশ্চেন করতেছেন ভিডিও লাইভ ক্লাসে, আসলে ভিডিও লাইভ ক্লাসে এসে তো লাভ নেই, এটা হচ্ছে আমার স্ক্রিন দেখানো, স্ক্রিনের মাধ্যমেই ক্লাস নিব। আমার স্ক্রিনেই সব টপিকস গুলো আমার লেকচার থাকবে। আহ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, নাহলে আমি লিভ নিব। তাহলে আচ্ছা, সবাইকে একটা কথা অসংখ্য ছিল ধন্যবাদ। সবার উদ্দেশ্যে জি বলতে জি জি, যাচ্ছি। অবশ্যই। আপনারা হ্যাঁ যদি, বলেন। জি স্যার, একটু কথা ছিল। হ্যাঁ আপনারা বলেন সবাই প্লিজ। যখন ক্লাসটি ভালো করে করবেন, স্যার তো স্যারের তরফ থেকে বলেছেই যে স্যার আপনাদেরকে একটি গিফট হিসেবে বই দিবে, পিডিএফ বই স্যার গিফট করবে। তো আশা করি সবাই ক্লাসে ভালো করবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। যারা আমাদের সাথে জয়েন করেছেন, তারা তো অলরেডি আমাদের গ্রুপে অ্যাডই হয়ে গেছেন, আর যারা এখনো সিট কনফার্ম করেননি, কাইন্ডলি সিটটি কনফার্ম করবেন, দেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে তানিয়া ম্যাম, তাহলে আমি কি ক্লোজ করতে পারি? জি জি স্যার।
সবকিছু ঠিক থাকলে ওকে, আপনি সবাইকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ। ওনারা কি লাইনে থাকবে? না স্যার, চলে যাবো আমরা। ভালো থেকেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ। ওকে স্যার, আপনি তাহলে ক্লোজ করে দেন। ওকে স্যার, ওকে। ভালো থাকবেন।